আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালাম ওয়ালাইকুম সবাই ভালো আসসালাম ওয়া আছেন? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা নাম্বার দিয়ে এটাকে বাতিল করা হয়েছে। আচ্ছা যাক, মাঝখানে অনেক দিন গ্যাপ গেল, হ্যাঁ, আর লাস্টের দিন তো আমি শেষ মুহূর্তে ইয়া করছি আপনারা, ইয়া, এই জন্য ক্ষমা প্রার্থী। এখন বলেন, শুরুতে প্রশ্ন উত্তর, কার কার নতুন কী কী প্রশ্ন জমছে এগুলি আলোচনা করি, তারপর আমরা ইয়া করব। বলছি কার কার মনে নতুন কী কী প্রশ্ন আসছে বলেন। আহ, হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? জি বলেন। স্যার, সহজ নিয়ে যে আলোচনা করা হয়েছিল ওদিন আমাদের একটা প্র্যাকটিক্যাল এক্সামের কথা বলছিলেন, একটা এক্সেল শিট দিয়ে দিবেন মানে সবাই করার জন্য। সেটা মেবি না ক্লাস শেষে আর ওই শিটটা দেওয়া হয়েছিল না। না না, করতে করতে দেরি হয়ে গেছে, ক্লাসের আগে মোটামুটি একটা রেডি করছি, আজকে ক্লাস করাবো ওটা দিয়ে। এখন আমি প্রশ্ন উত্তর নেই, তারপরে আমরা শুরু করবো, ঠিক আছে? শুধু এক্সেল না, আমরা এর সাথে ক্রয় বিক্রয় অন্য কিছুগুলিও প্র্যাকটিস করব, মানে আমি সেটা রেডি করছি, প্রশ্ন উত্তরগুলি নেই, বাকি আসুক, আজকে শুরু করবো এটা ইনশাল্লাহ। আচ্ছা, এখন, ইনশাআল্লাহ। হ্যাঁ, আসসালামু এখন আপনাদের কার কার কি নতুন নতুন কোশ্চেন আসছে এটা বলেন। আর যার ওইখানে শব্দ হয় আপনি একটু ভাই আনমিউট হবেন না, হ্যাঁ, যার ওইখানে শব্দ হয় আপনারা একটু আনমিউট হবেন না, আপনি মিউটে থাকেন, প্রশ্ন করার সময় শুধু আনমিউট হবেন। হ্যাঁ বলেন, আপনাদের নতুন কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে ক্লাসে চলে যাব। আর একটা প্রশ্ন আছে বলেন। স্যার। প্রশ্নটা হইলো আপনার ওই যে 240 SR অনুসারে স্যার 43। একজন একজন করে ভাই, আর যার মাহবুব আলম ভাই, আপনার ওখানে শব্দ, আপনি একটু ইয়া থাকেন, হ্যাঁ হ্যাঁ বলেন। 240 অনুসারে স্যার 43টাতে সেবা আছে স্যার, ওগুলো তো স্যার ব্যাট চালান দেখ বা না দেখ, হ্যাঁ যেটাই করুক না কেন আমার ওই বিডিএস কাটতে হবে, তাই না স্যার? জি। এখন হলো আমার প্রশ্নটা হলো ইএফডি চালান, এখানে একটা কন্ডিশন আছে, ইএফডি সফটওয়্যারের মাধ্যমে যদি বিন নাম্বার লেখা থাকে সাপ্লায়ারের, হুম সেক্ষেত্রে কি ওই 43টা সার্ভিসের ভিতরে যদি সে যদি প্রোভাইড করে হুম ওই সফটওয়্যারের মাধ্যমে, বিশেষ করে হোটেলগুলোর ক্ষেত্রে আর কি, হুম হুম তখন হুম সেক্ষেত্রে কি আমি কি বিডিএস কাটবো কিনা স্যার? আচ্ছা আপনি বোঝেন, আপনি মাঝে মাঝে আমরা জেনারেল লজিক ইউজ করি না ভাই। এবার চিন্তা করেন যে আপনি হোটেলে গিয়ে গেস্টের জন্য কিছু কিনে নিয়ে আসলেন, সে 6.3 দিল, তাকে যদি বলেন যে বা আমি ব্যাট কেটে আপনাকে প্রত্যয়নপত্র দেবো, সে রাজি হবে বলেন? রাজি হবে? না না না। হ্যাঁ, কিন্তু কোনো হোটেলের সাথে যদি আপনার কর্পোরেট কন্ট্রাক্ট থাকে যে আমাদের সারা মাসে যত গেস্ট আসবে মাস শেষে আমরা বিল দিব, তখন ব্যাট কাটবো, তখন সুযোগ আছে না? অথবা কোথাও যে আপনারা থাকলেন, অফিসিয়ালভাবে ট্যুরে গেলেন, হ্যাঁ, হোটেল চেকের মাধ্যমে বিল দিল, হইতে পারে না? হ্যাঁ, ওইটার হ্যাঁ, ওইটার কথাই তাহলে বলতেছি আপনি স্যার। ওইভাবে লজিক ইউজ করেন যে আপনি যেগুলি চেকে পেমেন্ট দিতে পারেন ওগুলি কাটতে পারবেন, বাকিগুলি কি আপনার ব্যাট চালান থাকলে কাটার সুযোগ থাকে না। অথবা আপনি কি করবেন, ব্যাট চালান না থাকলে নিজে যোগ করে নেবেন, এবার চিন্তা করেন। না, ব্যাট চালান তো আছে স্যার, ওই ইএফডি সফটওয়্যারের মাধ্যমে। আপনি ওইভাবে চিন্তা করেন যে উৎসে কর্তনে খাত ওকে ঠিক আছে, কিন্তু আমাকে, আমি নাস্তা কিনে নিয়ে আসছি, আমাকে চালান দিচ্ছে পোস্ট অফটা দেওয়া, এখন সে কি আপনার ব্যাট কাটতে দিবে, বিদেশ কাটতে দিবে? এটা হলো কার জন্য, যেখানে আপনি একটা অনুষ্ঠান, হোটেল ভাড়া নিয়ে অনুষ্ঠান করবেন, যেখানে বিলটা চেকের মাধ্যমে দিবেন, পরে দিবেন, ওগুলিতে চিন্তা, এভাবে চিন্তা করেন। অথবা কোম্পানির পক্ষ থেকে হোটেল বুকিং করা হয়েছে, আপনাদের এক ক্লায়েন্ট যে থাকছিল, ঠিক আছে, ওই বিলটা পরে চেকে দিবেন, ওইখানে সুযোগ আছে, ঠিক না? এছাড়া কি সুযোগ আছে বলেন? না, ওইখানে তো সুযোগ আছে, ওইটার জন্য আমি তো স্যার কর্পোরেট ওইখানে কন্ট্যাক্ট আছে ওদের সাথে, কিন্তু আমার প্রশ্নটা হলো ওইখানে তো একটা না না, কন্ডিশনে আমি বলা বলি, আছে যে শুনে শুনে আমি আপনার বলি। ইএফডি না সফটওয়্যারের না, মাধ্যমে চালান যদি দেয়, হ্যাঁ, সেক্ষেত্রে বিডিএস কাটার প্রয়োজন নাই। আচ্ছা হ্যাঁ, কিন্তু আচ্ছা, আবার এটা কোন জায়গায় আছে, এটা কোন জায়গায় আছে? এটা 240 নম্বরের স্যারের ভিতরে আছে স্যার, আচ্ছা ঠিক ইএফডি আছে। সফটওয়্যারের মাধ্যমে যদি সে আচ্ছা যদি দাঁড়ান, কোন সময় উৎস আপনার কাছে করতে কার হবে বই না। আছে এটা বলেন, কার বই আছে আপনার সামনে? 240 নাম্বার, ঠিক আছে, বলছে কার বই সামনে আছে বলেন। আচ্ছা, আমার কাছে বিধি স্যার কত, বিধি আবু কততে সুফিয়ান বলা বই আছে, আছে। দাঁড়ান, বিধিতে কততে বলা আছে? হ্যাঁ স্যার বুঝছি, এরকম হ্যাঁ কোনো বুঝছি বুঝছি বলা নাই পাইছি। 240 নম্বরে না না, স্যার। বুঝছি, হ্যাঁ পাইছি, ওইখানে ধরেন এটা তো বিধিমালা, বিধি 5-এর উপবিধি 8-এ বলা আছে, হ্যাঁ, ইলেকট্রিক ফিজিক্যাল ডিভাইস ইএফডি সেলস ডাটা কন্ট্রোল এস ডিসি এই যে হতে, ইএফডি এই যে হ্যাঁ ইএফডি স্যার। হ্যাঁ বলতেছি তো ভাই, ইস্যুকৃত কর চালানোর ফিজিক্যাল রিসিট সরবরাহ গ্রহীতার নাম, নিবন্ধন নাম্বার উল্লেখ থাকা সাপেক্ষে উৎসর্গ করিতে হবে না, ঠিক আছে? হোটেল থেকে আপনি চালান পাইছেন, আপনার কথা ঠিক আছে, আপনি সচেতন লোক, আপনার আপনার নাম যদি, কোম্পানির নাম যদি লেখা থাকে তাহলে কাটা লাগবে না।
জি জি, আমি সেটাই বলতে চাচ্ছি, ঠিক কিন্তু আছে। আমার সেবা কিন্তু ধরেন ওই হোটেল সেবার ভিতরেই, আমার হ্যাঁ 43টা সেবার ভিতরে আছে। ঠিক আছে, আমি তো শিওর হইলাম যে হ্যাঁ আপনার কথা ঠিক আছে, আপনি সঠিক 100% রাইট। আপনার যদি, তাহলে কিন্তু আপনার ইয়া থাকতে হবে, রিসিটে কোম্পানির নাম থাকতে হবে, জি জি, আছে, ওইটা আছে। তাহলে আর সমস্যা তাহলে নেই। কাটা যাবে। তাহলে কাটার দরকার নাই, কারণ এখানে তো আপনি প্রমাণ দিয়ে দিলেন যে এখানে কি কাটা লাগবে না, বলাই আছে। জি 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 জি, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোশ্চেন আছে বলেন। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন, আমরা তো কোশ্চেনের জন্য 10-15 মিনিট আছে, আমাদের সময় পার হয় নাই, তারপর আমরা ওই আচ্ছা যে আচ্ছা। প্র্যাকটিসে যাব, বলেন। স্যার কোশ্চেনটা হচ্ছে 6.3-তে স্যার পার্টির নাম ঠিকানা ইংরেজিতে লেখা, কিন্তু হুম বাংলাতে হচ্ছে ওনার সরবরাহ কি কি সরবরাহ করছে এটা বাংলাতে লেখা। হুম হুম। এই চালানটা কি রিসিভ করা যাবে হ্যাঁ না যাবে না? 101 বার যাবে, কোনো সমস্যা নাই। কারণ কি, চালানটা তো আমরা নর্মালি বা প্রিন্টও দিই বাংলায়। জি স্যার। আমাদের দেশে বেশিরভাগ চালান ওই লিটল পাবলিকেশন বা এতে কিনি না আমরা, ব্যাটের বইতে গুলি, খাতা তো বাংলায়, জি এটা স্যার। সমস্যা নেই, এটা হয় ভাই। অনেক সময় সিলটা বানানো থাকে, কিন্তু পণ্যের নামটা আমরা ইংলিশে ট্রান্সলেশন না করে বাংলায় লিখি। আপনি এমনকি আবার চালান যদি ইংলিশে ছাপানো থাকে বাংলায় লেখেন, এটা কোনো সমস্যা, এটা ভাষাগত ইয়া। সিগনেচারে তো বাংলা ইংলিশ করেন না আপনারা, জি স্যার। ওইভাবে নিয়ে নেন আর কি, এটা ইয়া মানে ক্যাজুয়ালি নেন আর কি। যে অনেক সময় আমরা কি করি, অর্ধেক বাংলা অর্ধেক ইংলিশ লিখি না, যে পূরণ করি ইয়াতে, কিন্তু নামটা বাংলা লিখি। আপনি মনে করেন একসাথে দুইটা করেন কিনা বলেন? জি স্যার, একসাথে তো দুইটা করি স্যার। দুইটা করেন, অনেকে মানে আপনি কি করছেন, ক্রেতার নাম ইংলিশে লেখছেন, পণ্যের নাম বাংলা লেখছেন, এটা হয়, এটা কোনো সমস্যা নেই, এগুলি করণে গিয়া এটা কোনো ব্যাপার না। আপনি চাইলে পুরাটা ইংলিশে লিখবেন। অনেক সময় দেখলেন আপনি সিঙ্গারা বিক্রি করলেন, এখন সিঙ্গারা ইংলিশে করতে গেলে অন্য নাম হয়ে যেতে পারে, এগুলি ওই জি স্যার। জেনারেলি এটা সমস্যা হয় না, সব তথ্য ঠিক থাকলেই হইলো। কারণ আমরা বাংলা ফর্মে কিন্তু ইংলিশ প্রিন্ট দিই না, জি ক্রেতার স্যার। নাম আসসালামু আলাইকুম ছাপা আছে স্যার। বাংলা কিন্তু ইংলিশ। ওয়ালাইকুম আসসালাম, কিন্তু আপনি ইংলিশে এন্ট্রি স্যার দিয়েছেন কেমন ইংলিশে। জি আছে আলহামদুলিল্লাহ, আপনি ভালো কেমন আছেন? আছেন স্যার? জি আছি আলহামদুলিল্লাহ। স্যার আমি একটু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স শেয়ার করছিলাম আপনার সাথে, করতে যাচ্ছি। বলেন বলেন। সম্প্রতি স্যার আমরা প্রচ্ছন্ন রপ্তানিকারক, জি আমাদের একটা মেশিন ইম্পোর্ট হচ্ছিল। জি এখন ওইখান থেকে আমাকে বলছে সার্কেল অফিস থেকে ক্লিয়ারেন্স নেওয়ার জন্য। হ্যাঁ, আমাদের সত্য কথা বলতে কি আমাদের স্যার 6.12 এগুলো মেনটেন করেন না, মাঝখানে শতটা ভেঙে গেছিল, মেনটেন করেন না। হ্যাঁ 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 করা হয় না তো। জি যাই হোক, এটা ম্যানেজ করে কোনোভাবে একটা রিকমেন্ডেশন এটা নেওয়া হয়েছে সার্কেল অফিস থেকে। জি ওইটা দেওয়ার পর ওইটা মেশিনারিটা ইম্পোর্ট করা হয়েছে। তো জি। এইটা স্যার মানে এইটা একটু ডিটেইলস যদি বলতেন, এটা কেন আচ্ছা করলো আমি বা কি বলি জন্য শোনেন, বা কি। প্রথম হইলো আপনি শুধু এটা না, আপনি এই মাথায় রাখেন, আমি নতুন একটা জিনিস সকালে জানছি আজকে, আমার এক ক্লায়েন্ট বললো যে এখন থেকে নাকি প্রতি বছর প্রত্যয়নপত্র লাগবে, বুঝছেন? মানে আপনি, উনি প্রত্যয়নপত্রের জন্য অ্যাপ্লাই করছে, আজকে কয় তারিখ, মে মাসে 5-6 তারিখ না? ওনাকে বলতেছে হ্যাঁ এই ভাই মাসে। হ্যাঁ আপনি কি 1 মাসের জন্য প্রত্যয়নপত্র নেবেন, না আপনি জুলাই মাসের 1 তারিখে নেবেন? কয় কেন? কয় আবার জুলাইয়ের পর থেকে এই প্রত্যয়নপত্র নাকি মেয়াদ থাকবে না, আচ্ছা আচ্ছা। জি স্যার, 30 জুন পর্যন্ত মেয়াদ দিয়ে দিছে বুঝছেন? এবার সব প্রত্যয়ন। তার মানে এটা কার্যকর হতে যাচ্ছে, বুঝছেন? আবার আরেক ক্লায়েন্ট 6.10 এর 10 আর ওই যে আগে আগে স্যার 17 সালে যেরকম হ্যাঁ ব্যাটের সব ইয়ে দিয়ে জি প্রত্যয়ন জি আনা লাগতো এরকম। জি জি বস, এখন বলেন না, শুনে ব্যাপারটা হলো কি, যে আসলে ব্যাটের আইনে তো আপনার 6.3 রাখা উচিত, ঠিক না? তারপর ক্রয় জি হিসাব স্যার। বিক্রয় হিসাব রাখে, প্রত্যেক বছর তো উনি লিখবে যে এই কোম্পানি 6.3 রাখে, হ্যাঁ এই কোম্পানি ক্রয় হিসাব রাখে, বিক্রয় হিসাব হ্যাঁ রাখে। হ্যাঁ হ্যাঁ না yes, রাখলে তো আপনি লিখবে না। যেমন আমার একটা ক্লায়েন্ট বলতেছে যে স্যার আজকে গেছি, যে বলছে 10 লাখ টাকা নিয়ে আসেন, কোনো কাজ হবে না, আমার 6.3 আমি লিখবো, 6.3 রাখে, কিন্তু বাস্তবে তো রাখেন না, পরে তো আমার চাকরি যাবে। ভুল হোক আচ্ছা। সঠিক হোক রাখতে হবে, বুঝেন নাই? আমার আরেক স্যার ক্লায়েন্ট এটা কি বলছে প্রত্যেক প্রত্যেক মাসে নেওয়া লাগবে তাহলে নাকি না না, কিভাবে এটা আপনি করতে? ধরে রাখেন এখন থেকে প্রতি বছর নেওয়া লাগবে। প্রতি বছর একটা নিলে হবে? জি জি, প্রতি বছর একটা নিলেই হবে। ওই যে একটা দিছে আমাদের, এটা দিয়ে তাহলে আমি নেক্সট এক বছর আমি না এটা নেক্সট এক করতে বছর আপনি পারবো? প্রত্যেক বছর কালকে যা দেখবেন যে এটা কোন মতো মেয়াদ হয়ে ভাই বললো না, হয়তো দেখেন জুলাই পর্যন্ত আপনি, মেয়াদ থাকে না? না জুলাই পরে হয়তো আবার নেওয়া লাগবে। ভাইজান আপনার যদি মেশিনারিদের জন্য হয় তাহলে সম্ভবত হ্যাঁ, মেয়াদ দিবে না। আর ওই আপনার কাঁচামালের ক্ষেত্রে মেয়াদ দিয়ে দেয়, প্রত্যেক দুইটা দেয়, একটা মেশিনারিদের জন্য ক্যাপিটাল একটা কাঁচামালের জন্য। জি জি আমার কাছে অলরেডি আছে প্রত্যয়নপত্রটা, কিন্তু হ্যাঁ ওইখানে লেখা আছে জাস্ট 6.1 মেনটেন করা হয় কিনা, হ্যাঁ 6.2 মেনটেন করা হয় কিনা, হ্যাঁ এরকম একটা ফরম্যাট দেওয়া হয়েছে আমাকে জাস্ট। জি। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। এখন আপনারা জানেন এটা কেন করতেছে সরকার? ওইটা একটু ডিটেইলসটা একটু বললে না যদি না, সুবিধা হতো এটা স্যার করতেছে আমাদের কেন জন্য। দেখেন, যে আপনারা এই যে যদি এগুলি মেনটেন করেন,
তাহলেই তো আপনারা ওই যে খাতার মধ্যে স্থানীয় ক্রয়গুলি দেখাবেন, ঠিক আছে, তারপরে এই স্থানীয় ক্রয়গুলি দেখাবেন, র মেটেরিয়াল কিনছেন এগুলি দেখাবেন, প্যাকিং মেটেরিয়াল কিনছেন দেখাবেন। যখন আপনার খাতা লিখবেন, ভ্যাট অফিস বলবে স্যার আপনি যে লেখছেন আপনার ক্রেতার নাম লেখেন নাই কেন, হ্যাঁ ক্রেতার বিন নাম্বার লেখেন না, তখন আপনি চালান নিতে যাবেন, মানে প্র্যাকটিসটা রেগুলার হবে এই জন্য। কারণ আপনি যখন এটা লিখবেন তখন তো 6.3 কালেকশনে রাখবেন, বুঝেন নাই? কিন্তু স্যার একটা জিনিস হচ্ছে, যারা বন্ডেড প্রতিষ্ঠান প্রচ্ছন্ন রপ্তানিকারী বা শতভাগ রপ্তানিকারী, ওরা স্যার 6.12 মেনটেন করে না স্যার, বন্ডের খাতাপত্র মেনটেন করে। সকালবেলা বসে তলবেলা আসছেন অফিসে? আর আমি ক্লাসে আছি তো, সকালবেলা আসছেন অফিসে? তো সকালবেলা বসুন, এটা তো জানি সকালবেলা বসুন। জি বলেন, সরি আমার কর্মকর্তা ছিল তো এই জন্য আর কি। না স্যার, ওই যে বন্ডেড প্রতিষ্ঠান যারা আছে জি। স্যার শতভাগ রপ্তানিকারক, ওরা স্যার 6.12 মেনটেন করে না, জি। বলে যে আমরা তো বন্ডেড কিন্তু অসুবিধা স্যার নাই, এটার শোনেন, জন্য শোনেন, আমি ধরতেছে কি স্যার। বলছি 28 কোটি টাকা তো এমনি বলি না, হ্যাঁ জি স্যার, জি 28 স্যার। কোটি 28 কোটি তো এমনি বলি না, হ্যাঁ 28 কোটি তো দিবে, আগে পরে দিতে হবে না, না দিয়ে তো উপায় নাই। এই জন্য সরকার এই উল্টিয়ে ফেলাইতেছে যে নিজাম ভাই খাতা। স্যার এটা স্যার আমি যে কোনো ভাবে চালাকি করে স্যার আনছি প্রত্যয়ন। আচ্ছা প্রত্যয় না আনছেন, এখন খাতা রাখতেছেন কিনা বলেন? স্যার এইটা তো আর বলা হইব, রেকর্ড হয়তো স্যার বলা হইব না। না না এখন শুরু করে দেন, আমি ওটা বলি নাই তো, বলছি এখন থেকেই যে শুরু করেন, নেক্সট অডিটে তো আবার খাতাপত্র চাবে, তখন ম্যানেজ কয়দিন করবেন? ম্যানেজ করে আনি নাই তো স্যার, ওই যে আচ্ছা এটার উপরে বাটপারি করে আর কি স্যার। আপনি যা মন যা করছেন, হ্যাঁ আপনি নেক্সট ইয়ার তো রেডি হন, হ্যাঁ সবসময় তার এক কর্মকর্তা থাকবে না, ঠিক না? এইবার না হলে আপনি লাখ ব্যবহার করছি। আচ্ছা তাহলে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম শখ কি, শখ কিভাবে নিতে হয়, ঠিক না? আর নরমাল জি, একটা স্যার। শখ দেখাইছিলাম। আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমি হচ্ছে মূসক 6.3 ইস্যু করলে হুম ওরা তো আমার 15% ভ্যাট দিবে না? ওরা কি টাকা কেটে রাখার আছে? আচ্ছা আমি চালান বলি, কে আমি বলি, জমা- এখন আপনি কি হিসাবে দিচ্ছেন, উৎপাদনকারী হিসেবে দিচ্ছেন না না? না, সার্ভিস। আচ্ছা সার্ভিস হিসেবে 15% হারে দিচ্ছেন, ঠিক না? জি জি ধরে নিলাম দোকানদার মেবি। জি আচ্ছা এখন অনলাইন রিটার্ন জমা দেন? জি আপনি কি অনলাইন রিটার্ন জমা দেন অনলাইনে? জি জি অনলাইন জমা হ্যাঁ দিই। তাহলে আপনি যদি ওই উৎসগত ন্যাসারতে বলা আছে, আমি রেফারেন্স উল্লেখ করে দিচ্ছি, এখানে বলা আছে কোনো সেবা প্রদানকারী যদি আদর্শ হারে দেয় এবং অনলাইনে রিটার্ন জমা দেয় তাহলে তার থেকে বিডিএস কাটিতে পারিবে না, ঠিক আছে? আপনি তাকে তাহলে ওরা বিডিএস কাটবে না? না না কাটবে না, পুরো টাকা দেবে। এই যে এই যে ওদের আমি এই যে কি উৎসকতন document দিব? বিধিমালা, আমি বলি উৎসকতন বিধিমালার বিধি 5, হ্যাঁ আমাদের বিধিমালা বিধি 5-এর আপনি ইয়াতে যাবেন, 5-এর এই 1-এর কতে বলা আছে, এই বিধি 5-এর 1-এর কতে বলা আছে, বিধি 5-এর 1-এর ক, ঠিক আছে? মানে বিধির ওই যে থাকে না বিধি 1 বিধি 2 বিধি 3, 5-এ যাবেন, 5-এ যাবেন, এখানে লেখা আছে কোনো সর্বকারী ফর্ম 6.3 কর চালানপত্রের মাধ্যমে 15% হারে মূসকের হার উল্লেখপূর্বক পণ্য সরবরাহ করিলে উৎসব কর্তন করিতে হইবে না, ঠিক আছে? এটা ওনাকে দেখান। স্যার এটা তো সেবা বাদে, এটা কি সেবা? এটা তো সেবা না স্যার, এটা আচ্ছা ভাই শুনে শুনে আমি বলি, এটা কি সেবার ক্ষেত্রে এটা কি সেবার ক্ষেত্রে বলছে? জি জি এটা সেবার ক্ষেত্রে বলছে। আচ্ছা বের করি তাহলে আমি, দাঁড়ান, এটা তো সেবার ক্ষেত্রে সেবার বলছে। ক্ষেত্রে দেখেন স্যার একটু। হ্যাঁ অবশ্যই না, সেবার ক্ষেত্রে। পূর্ণ সরবরাহ দেখেন, পূর্ণ সরবরাহ বলছে দেখেন। আচ্ছা ভাই শোনেন, ভাই খেয়াল করেন, যে যে দুই ভাই প্রশ্ন করছে না, দুই ভাই নতুন, হ্যাঁ মনে হয় আমার যেটা আইকিউ বলতেছে, আমরা বলি উৎপাদনকারী ছাড়া সবাই যোগানদার না এখন, পুরানো জি, বলেন স্যার। কথা। জি 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 স্যার, উৎপাদন- সেবা প্রদানকারী হোক না না আর কাঁচামাল প্রদানকারী অসুবিধা হোক নাই, সবাই যোগানদার। আমরা পাইছি উৎপাদনকারী যোগানদার, হ্যাঁ শুনেন আপনারা খালি শুনবেন, তারপর লাস্টে পরে কথা বলবেন। উৎপাদনকারী ছাড়া সবাই কি যোগানদার, তাহলে যাহা কিনে তাহাই বেচে, এই ভাই যোগানদার না? জি মনে করেন উৎপাদনকারী ছাড়া সবাই যদি যোগানদার হয়, যেই ব্যক্তি যাহা কিনে তাহাই বেচে উনি কি উৎপাদনকারী? তাহলে আমি বলতে পারি না উনিও যোগানদার, যোগানদার সংজ্ঞাইতে বলছে, তাহলে আমরা ধরে নেই ওই ভাইও যোগানদার। তাহলে যোগানদার যদি পণ্য সাপ্লাইও দেয় তাহলে সেবা না ভাই? বাবা উল্টা হয়েছে। আমি বলি বুঝেন, যোগানদার যদি পণ্য সরবরাহ দেয় কি সেবা কিনা বলেন? যোগানদার সেবা না? জি, যোগানদার একটা সেবা। আমার কথা ধরতে পারছেন সবাই? যোগানদার আপনি মনে করেন লিফ বিক্রি করেন, বলেন আপনি কি যোগানদার? আপনি লিফ বিক্রেতা না? এখন আইনে বলছে কি উৎপাদনকারী ছাড়া সবাই যোগানদার, উল্টা হয়েছে। যে ভাই লিফ বিক্রি করে সেও যোগানদার কিনা বলেন?
আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? জি জি জি। দাঁড়া আমি এটা বের করি। SRO এই যে দেখেন, এই যে উৎসে কত SROতে বলা আছে না, এই দেখেন এখানে বলা আছে কি, দেখেন কি বলছে, উৎপাদক হিসেবে যোগানদারকে, হ্যাঁ এই দেখেন প্রকুরমেন্ট প্রোভাইডারকে, যোগানদারকে বলছে কি উৎপাদক হিসেবে নিবন্ধিত ব্যতীত অন্য সকল ব্যক্তি, তাহলে তারা যোগানদার না? তাহলে এই হিসাবে ট্রেডিং ব্যবসায়ী এখন যোগানদার না? এই যেখানে বলছে কি দেখেন, এই যে এখানে একের কথা এটা পুরানটা, যে কি বলছে, কোনো সরবরাহকারী, তাহলে এখন বলেন ট্রেডিং ব্যবসায়ী যদি সাপ্লাই দেয় সে সরবরাহকারী না? সরবরাহকারী ফর্ম 6.3 কর চালানপত্র এর মাধ্যমে 15% হারে মূসকের হার উল্লেখপূর্বক পণ্য সরবরাহ করিলে উৎসে কর্তন করিতে হইবে না। তবে শর্ত থাকে যে উক্ত সরবরাহকারী কর্তৃক সর্বশেষ অর্থবছরে আইবাস সিস্টেমে হইতে প্রাপ্ত নিয়মিত দাখিলপত্র পেশ সংক্রান্ত প্রত্যয়নপত্র বা মূসক সম্মানপত্র সর্বগ্রহীতার নিকট দাখিল করিতে হইবে। তাহলে আপনি বলবেন যে ভাই ঠিক আছে, দেখেন আপনি অনলাইন রিটার্ন জমা দেন কিনা এটা প্রমাণ দেন, তাহলে আর বিদেশ কাটবে? দেখেন যেইভাবে প্রশ্ন করছে আপনার ক্লিয়ার কিনা বলেন? একটু বলেন স্যার। কি বলবো বলেন, স্পষ্ট করেন তারপরে বলি। এই যে আমার হচ্ছে ওরা বিডিএস কাটবে না, এটা তো আমি কি ডকুমেন্ট দেব? ওরা আমার বিডিএস কাটবে না, আপনি তাকে এই এসআরও কপিটা দিবেন, মার্কিং সাইন পেন দিয়ে মার্ক করে এই এসআরও কপিটা পাঠিয়ে দিবেন, আর আপনি যে অনলাইন রিটার্ন দেন এটা প্রমাণ দিয়ে দিবেন, শেষ। বুঝেন নাই? আপনি ওনাকে দিবেন যে এই দেখেন এই যে উৎসকত এসআরওতে বলা আছে আমি যেহেতু 15% হারে 6.3 দিয়েছি আর আমি অনলাইন রিটার্ন দিই, তো বিদেশ কাটবেন না, এইভাবে একটা ইয়া দিয়ে দেন, মেল দিয়ে দেন, ঠিক আছে? জি থ্যাংক ইউ স্যার। আচ্ছা হ্যাঁ, আরেকবার সালাম দিছিলেন, বলেন। ওয়ালাইকুম সালাম। হ্যালো স্যার, আমি একটা কথা বলতে চাই। জি বলেন। এখানে যে 43টা সেবা আছে, 43টা সেবা আছে, হ্যাঁ এটা তো 43টা সেবার মধ্যে পড়ে, তাহলে কি আমার বিদেশ কাটতে হবে না? 15% দেখ না। আচ্ছা না না 43টার মধ্যে বলে কাটবেন না তো, কারণ দেখেন, আচ্ছা এই 43টা দাঁড়ান, 43টার মধ্যে যোগানদার, খেয়াল করেন যোগানদারের ব্যাট কত পারছেন ভাই, যার ওইখানে শব্দ আপনি কি বুঝের লোক না? এই যে এতগুলি লোককে বিরক্ত করেন, যেই লোকের শব্দ হয় আপনি কি বুঝেন না? এখানে তো সবাই ম্যাচুর লোক ভাই, ঠিক আছে না? সবাই তো প্রাপ্তবয়স্ক এবং সবাই ভালো ভালো জায়গায় আছেন। আচ্ছা দেখেন এই যে 43টা সেবা, এর মধ্যে দেখেন তো যোগানদার আছে না? আছে কিনা বলেন? অবশ্যই আছে, অবশ্যই আছে। তাহলে এইটাই বুঝাইছে, এই যে এই যোগানদার, এই যোগানদার যখন 7.5 হবে তখনই কাটবে, ঠিক আছে? আর এই 7.5 না হলে কাটবে না। এখানে কিন্তু পাশের আমি বলি, এখানে কিন্তু আপনার বিধি 5(2) এর লেখা আছে, বিধি 3 এ উপবিধি 2 এ। সরি ভাই শব্দ হচ্ছিল, হ্যাঁ সরি। হ্যাঁ বলেন বিধি 5(2) তে লেখা আছে যে বিধি, হ্যাঁ বিধি 5(2) তে লেখা আছে বিধি 3 এর উপবিধি 2 এ বর্ণিত শর্তে উল্লেখিত সেবা ব্যতীত অন্য যে কোনো সেবার ক্ষেত্রে সরবরাহকারী প্রমুখ মোসাক 6.3 মাধ্যমে সেবা সরবরাহ করলে কোয়েল উৎস মোসাক করতে হইবে না। হ্যাঁ এটা তো বলছে যে বিধি 3 এ যে শর্ত আছে শর্ত বাদে যেগুলা দিবে সেগুলাতে কাটতে হবে। আমি বলি এটা, আমি যদি আমাকে যদি 15% ওই সেবার মধ্যে দেয় তখন আমি বলি, শুনেন আমি বলি এটাই কাটতে হবে না? না না আমি বলছি কোন কোন ক্ষেত্রে কাটবেন, খেয়াল করেন কি বলছে, কোন কোন ক্ষেত্রে কাটবেন না। এর মধ্যে একটা হচ্ছে 43টা সেবার বাইরে যদি কেউ আপনাকে 6.3 দিয়ে যথাযথভাবে বিল দেয় কাটবেন না, ঠিক না? 43টা বাইরে কিন্তু, তাহলে 43টার মধ্যে যে এখানে তো বলা আছে যে উৎপাদনকারী 15% হারে দিলে কাটবেন না। এগুলি তো একটা পয়েন্ট, এই যে এখানে একটা পয়েন্ট, এই জ্বালানি তেল কাটবেন না। তারপর আপনি বলছে যে ফার্নিচার বিক্রি বা বিজ্ঞাপন এই যে 6.3 দিলে কাটবেন না, হ্যাঁ সত্যায়িত করে দিলে, তাহলে এগুলি তো না কাটার কটা 8টা পয়েন্ট, দেখছেন 8টা পয়েন্ট। এই 8টা পয়েন্টের মধ্যে যেমন 15% হারে দিলে না কাটা নিষেধ আছে, 43টা বাইরে নেও না কাটা নিষেধ আছে, বুঝছেন? এবার চিন্তা করেন।
আচ্ছা তাহলে এক কাজ করেন, আপনার নেক্সট ক্লাস বিডিএস এ ক্লাস করায় দিই তাহলে মনে হয়। আচ্ছা স্যার, তাহলে একটা প্রশ্ন। জি বলেন স্যার একটা প্রশ্ন, সেটা হলো যে আমাদের প্ল্যান্ট এন্ড মেশিনারি, হ্যাঁ জি প্ল্যান্ট এন্ড মেশিনারি এখানে দেওয়া আছে আপনার 21-এ। জি আহ, 9.1 আপনার স্যার 21-এ আছে। হ্যালো, বলছি 21 বলতে কি 9.1 এর 21 বোঝাচ্ছেন ব্যাটারি টানের? না স্যার, সেবার কোড আচ্ছা সেবা যেটা প্ল্যান্ট এন্ড মেশিনারি, হ্যাঁ জি জি বলেন ভাই প্ল্যান্ট এন্ড মেশিনারি। তো এটা আমাকে তো আমাকে 15% চালান দিছে, ঠিক আছে? 15% চালান দিছে। আমি এটা আমার অ্যাকাউন্ট। হ্যালো জি জি প্ল্যাটের এই যে 21 বন্ড কি দোকানদার বোঝাচ্ছেন? এই 21 বলতে তো এখানে দোকানদার আছে না, যোগানদার বুঝাইনি স্যার। আচ্ছা বলেন 21 না দেখেন, সেবার কোড 21 এর প্ল্যান্ট এন্ড মেশিনারি যেটা ওই মন্দিরের যন্ত্রপাতি ভাড়া প্রদানকারী সংস্থা। হ্যাঁ এই যে এইটা, হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ এটা আমার ধরেন যে আমি যেটা ভাড়া নেওয়া সেটা আমাদের চালান দিচ্ছে 6.3 দিচ্ছে চালান 15% হারে। তো এটা আমার অ্যাকাউন্টস ম্যানেজার এটা ভিডিওস কাটে নাই, হ্যাঁ এটা তো ভিডিওস এর মধ্যে পড়ে। জি না ভিডিওসটা কাটে, যেহেতু 15% চালান এটা হিসাব করে ভিডিওসটা কাটে না। না কিন্তু না এটা ডেটাবেস থেকে একটা ডিমান্ড দিয়ে দিছে, এটা ভিডিওস কাটে নাই, ঠিক আছে? কিন্তু টাকা পেড করে দিছে, টাকাটা পেড করে দিছে। বস আমি বলি ব্যাট অফিসের ডিমান্ড ঠিক আছে, আপনার ম্যানেজার ভুল করছে। হ্যাঁ এটাই বলতেছি তো আপনাকে, না আমি বলি 15% চালান থেকে এরা কাটে নাই, 15% চালান দিতে এটা কাটা লাগবে না, এইজন্য কাটেন, কিন্তু টাকাটা দিয়ে দিছে। আমি কি বলছি এখানে বোঝার ভুল আছে, আপনি বোঝেন এইভাবে। কথা হইলো কখন বলছে বোঝেন, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি যে সাপ্লাই দিছে বোঝেন, সে কি উৎপাদনকারী হিসেবে সাপ্লাই দিছে না যোগানদার হিসেবে দিছে? না এটা যোগানদার বলতে এখন তো এটা মূলধন যন্ত্রপাতি ভাড়া প্রদানকারী সংস্থা, এটা ভাড়া প্রদানকারী যেটা ভাড়া দেয়। আমি বলি শুনেন, আমরা কি বলি এটা বোঝাচ্ছে 15% হারে চালান। তাহলে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ভাড়া দিলে কি সে আর যোগানদারের সঙ্গে পড়ছে? না, যোগানদারের সঙ্গে পড়ে না তো, যোগানদারের সঙ্গে পড়ে না। তাহলে এনবিআর ঠিক আছে, তাহলে আমরা এক কাজ করি, নেক্সট ক্লাসে বিডিএস আলোচনা করব, তাহলে আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। কি বলেন? আজকে তার বিডিএস এর সাবজেক্ট না, নেক্সট ক্লাসে বিডিএস নিয়ে আলোচনা করি। জি 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 স্যার, এটা করা যায় স্যার। তাহলে একটা ক্লাস বিডিএস আলোচনা করলে একটা প্রশ্ন, সেটা হলো যেহেতু আমরা টাকাটা দিয়ে দিছি, ওরা জমাও দিছে টাকাটা, এটা দিয়ে কোনো সার পাবো কি হেড অফিস থেকে? আচ্ছা আপনি এইভাবে বোঝেন যে আপনার ক্লায়েন্টকে আপনি টাকা দিয়ে দিচ্ছেন, বুঝেন? জি আপনার ক্লায়েন্টকে আপনি টাকা দিয়ে দিচ্ছেন, আবার আপনি আবার ব্যাট অফিস এখন আবার ফাইন করছেন, তাহলে কয়বার টাকা দিচ্ছেন? তাহলে তো দুইবার। হ্যাঁ বাস্তবে কি আপনি দুইবার টাকা দিচ্ছেন না একবার টাকা দিচ্ছেন? আচ্ছা আপনি এইভাবে বোঝেন, বাস্তবে কিন্তু একবার দেওয়া হয়েছে। এইভাবে বোঝেন যে আপনি যদি এরকম হইতো ক্লায়েন্টের থেকে টাকাটা কেটে রাখতেন, তাহলে ট্রেজারিতে জমা দিতেন না? ট্রেজারিতে জমা দিতাম, জি। অথবা সমন্বয় করতেন ওটাকে 6.6 দেওয়া লাগবে। না অথবা সমন্বয় করতেন, বুঝেন? ওটাকে 6.6 দেওয়া লাগবে। না দুইটা ঘটনা ঘটতো, বুঝেন? মনে করেন এরকম যে আমার অ্যাকাউন্টে 10,000 টাকা আছে, বুঝেন? 10,000 টাকা আছে, আমি একজন থেকে যোগানদারের 7.5% মানে 7,500 কাটলাম 1 লাখ টাকার উপরে, তাহলে আমি যদি আমার অ্যাকাউন্টে টাকা না থাকতো এটা ট্রেজারিতে জমা দিতাম না? যদি সমাপনী যে না থাকতো দিতাম কিনা? অবশ্যই জমা দিতাম। আবার আমি চাইলেই 7,000 টাকা জমা না দিয়ে ব্যালেন্স থেকে সমন্বয় করে আমার টাকাটা ক্যাশ করে ফেলতে পারি, আর ওই তাহলে আমার 10,000 থেকে 7,500 চলে যাবে, 2,500 টাকা থাকবে, আমার টাকাটা আমি ক্যাশ করে ফেলতে পারি না? এক হিসাবে তো দেওয়াই হয়েছে একবার। কি বলেন? আগে দিছিলাম সমন্বয় করছি ব্যালেন্স থেকে, আর নতুন কথা ঠিক তেমনি আপনি যখন ওনাকে টাকা দিয়ে দিচ্ছেন তাহলে বিডিএস কাটেন না, এখন দিয়ে দিচ্ছেন, তাহলে সরকারের টাকা একবার দিচ্ছেন কিনা বলেন? একবার দিছি স্যার, একবার দেওয়া হয়েছে। হ্যাঁ এখন ওনার থেকে ব্যাপারটা হলো ওনার পক্ষ থেকে এটা জমা দেওয়ার দরকার ছিল, আপনি জমা দিছিলেন। হ্যাঁ আপনি জমা না দিলে সেলস ব্যাটের সাথে আপনি আরেকবার টাকাটা দিছিলেন না, বুঝেন? যখন পণ্য কিনছিলেন ব্যাটের টাকা বিলের সাথে দিয়ে দিছেন কিনা বলেন কাস্টমারকে? আপনি যখন পণ্য কিনছেন ব্যাটের টাকা কাস্টমারকে বিলের সাথে দিয়ে দিছেন কিনা? দিয়ে দিছি স্যার। তাহলে উনি আদায় করছে, এটা সরকারকে উনি জমা দিছে না? জমা দিছে, হ্যাঁ জমা দিছে। তাহলে বুঝছেন তো,
তাহলে ব্যাপারটা হলো আপনি জমা না দিয়ে উনি দিছে, এই জন্য সরকার আপনি আবার নিছে। আর আপনি যদি নিতেন তাহলে ওনারা জমা দেওয়া লাগতো না। অ্যাকাউন্টিং তো ঠিকই আছে, আপনি তো ওনাকে ফুল টাকায় দিয়ে দিচ্ছেন, মানে আপনি জমা না দিয়ে পারতেন জি 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 নিজের পকেট থেকে। ব্যাপারটা সেরকম, ঠিক আছে? জি জি মানে এই টাকাটা এটা স্যার যে আমরা জমা না দিয়ে ওরা জমা দিছে। কারণ একটা বিষয় আমি এটা বলছি অলরেডি স্যার। না না, টাকা হইলো কি ব্যাপারে, আপনার পানিশমেন্ট হইলো কি, আপনি ওনার বিলের সাথেও টাকা দিয়েছেন, আবার আলাদা জমা দিয়েছেন, দুইবার জমা দিয়েছেন, আপনার পানিশমেন্ট হচ্ছে এই জায়গায়। আপনার খরচ কিন্তু ডবল হচ্ছে, আপনি ওনার বিলের সাথে ভ্যাটের টাকা দিয়ে দিচ্ছেন, আবার আলাদা জমা দিচ্ছেন। কয়বার করছে? দুইবার দিচ্ছেন না? এক হিসেবে বোঝেন আপনার পানিশমেন্ট হচ্ছে কিনা। আমি তো ওনাকে দিছি, আমি বিলের আমি বলি ভাই, ওনাকে বিলের সাথে ভ্যাটের টাকা দিয়ে দিচ্ছেন, আবার ভ্যাট অফিস বলার পরে জমা দিতেছেন, দুইবার দিচ্ছেন কিনা বলেন? টাকা দুইবার দিচ্ছেন কিনা? না ব্যাট অফিস বলার পর দেয়নি স্যার, দেয়নি, এখন দেয়নি এটা। না এখন তাহলে এক না এখন দেয়নি তো স্যার, ব্যাট অফিস বলার পর দেয়নি। তাহলে এক কাজ করেন, ওনার তে টাকাই না, এখন আপনি করে জমা দিয়ে দেন, দিয়ে বলবেন আপনি প্রতি দিয়ে দিব। এখন তো সময় পার হয়ে গেছে, তো অনেকদিন হয়ে গেছে, তো এখন অন্যভাবে ম্যানেজ করা যায় কিনা, যে ওদেরকে সবকিছু দেখায়, ট্রেজারি চালানগুলো দেখায়, যদি ম্যানেজ করা যায়। ব্যাট অফিসে কোনোভাবে মারবেন, একটা হইলো ওনাতে টাকাই না, এখন আপনি করে জমা দিয়ে ওনাকে প্রতি দিয়ে দেন, এছাড়া আর কোনো উপায় নাই। এছাড়া তো উপায় নেই। হ্যাঁ স্যার, এটাও মাথায় আসছে, আর কোনো উপায় নাই। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসে চলে যাই, ঠিক আছে? আবার লাস্টে কোশ্চেন আনসার রাখবো না। এখন দেখেন, আমরা লাস্টের দিন আলোচনা করেছিলাম উপকরণ উৎপাদ সহগ। এখন উপকরণ উৎপাদ সহগ যে অনেক ধরনের হইতে পারে, উৎপাদনকারী হইতে পারে, যদি কেউ রেয়াত নিতে চায় সেবা প্রদানকারী হইতে পারে, আবার ট্রেডিং ব্যবসায়ীরও হইতে পারে না ভাই? তাহলে আপনাদের একটা কোশ্চেন দেওয়ার কথা ছিল, কোশ্চেনটা আমি রেডি করছি এইভাবে, দেখেন। মানে আমি ক্লাসের আগে শেষ করছি তো, এটা গুছাইতে পারি নাই, এই হয়তো আপনাদের নেক্সট কালকে দিয়ে দেওয়ার সময় আরেকটু ফিনিশিং দিয়ে দিব। মানে এটা নতুন রেডি করছি প্রশ্নটা। হ্যালো স্যার। জি হ্যালো জি বলেন স্যার। ওই যে আমি পরে ঢুকছি তো ক্লাসে, তো স্যার ওই যে আপনি একটা ট্যাক্সের ব্যাপার নিয়ে একটা গ্রুপ খুলতে চাইছিলেন স্যার, এটা কি আলোচনা করছেন? না, এটা নিয়ে আলোচনা করি না, এটা আমরা সম্ভবত শনিবার দিন এই থেকে একটা গ্রুপ স্টাডি করব। হ্যাঁ, এখানে তো আসলে ওরকম এক্সপার্ট কেউ থাকবে না, আমরা নিজেরা ডিসকাস করব ব্যাপারটা এইভাবে। যারা যারা আগ্রহী হন তারা সরাসরি বসে আসবেন আর কি। স্যার আমরা সবসময় আগ্রহী স্যার, এটা একটা অনলাইন হবে না? না শনিবার, হ্যাঁ এই শনিবার স্যার ইচ্ছা আছে, দেখি আমি বৃহস্পতিবার ভিতরে সিদ্ধান্ত নেব, এই শনিবার করবো না এরপরে শনিবার করবো, এই সিদ্ধান্ত নেই আর কি। কিন্তু গ্রুপটা মানে গ্রুপ স্টাডি করবো, এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঠিক আছে? কিন্তু কবে থেকে চালু করবে? না, অনলাইনে করবো না, শুধু ফিজিক্যাল। এটা সব কিছু অনলাইনে হয় না, এখানে আমরা বসবো, সবাই ডিসকাস করবো, প্র্যাকটিস করবো, এটা অনলাইনে হয় না, ঠিক আছে? অনলাইনে করলে লোকজন আগ্রহ থাকে না। টাইম কয়টা হতে পারে স্যার? মাগরিবের পর থেকে শুরু করে রাত 9টা বন্ধ করব। আচ্ছা, আমরা এখানে যে জানাই দিবেন স্যার, প্র্যাকটিস আপনার বিষয়ে প্রত্যেক শনিবার করব। আমার টার্গেট যেটা, শনিবারে অনেক অফিস বন্ধ থাকে, যারা বড় বড় কোম্পানি বা গভর্নমেন্ট জব করে, দেখলো আমরা একটা প্র্যাকটিস করি, এরপর আমরা ট্যাক্স ফাইলে কাজ করব, তো ওইখান থেকে একটা গ্রুপ তৈরি করবো আর কি, যে আমরা সবাই মিলে কাজ করবো একসাথে যৌথভাবে, ওটা আপনার। আচ্ছা দেখেন, মালা ট্রেডার্স একটা বাণিজ্যিক আমদানিকারক প্রতিষ্ঠান, ঠিক আছে? তারা বিদেশ থেকে পণ্য আমদানি করছে, এই হলো তার মানে প্রশ্ন। এবং এই পণ্য থেকে সহকাশ আপনারা বলেন না সংযোজনগুলি কোত্থেকে আসছে, খেয়াল করেন, বিল অফ এন্ট্রি আছে, আমি দেখাবো। এই কোম্পানি এই 13টা আইটেম বিদেশ থেকে ইম্পোর্ট করছে, 13টা আইটেম। এখানে আমাদের একটা বিল অফ এন্ট্রি আছে, একটা প্যাকিং লিস্ট আছে, ঠিক আছে? এই প্যাকিং লিস্ট বিল অফ এন্ট্রি আলোকে আমাদের সহগগুলি রেডি করতে হবে, এবং ওই কোম্পানি 6.2.1 রেডি করতে হবে। সহগের আরও কিছু তথ্য আছে, যে এই যে আমরা সহগ যে আনছি, লোড আনলোড খরচ কত পড়ছে, এই কোম্পানির গড় বেতন কত, হ্যাঁ, চট্টগ্রাম থেকে আনার সময় কত টাকা খরচ করছে, এইভাবে আরও কিছু তথ্য দেওয়া আছে। এগুলি
দিয়ে আমরা শখটা রেডি করব। আর কোম্পানির আরও কিছু লেনদেন আছে, যেমন গোডাউন ভাড়া, অফিস ভাড়া, গ্যারেজ ভাড়া, ওই সব তথ্য দিয়ে 1 মাসের তথ্য দিয়ে আমরা 9.1 করব। এটা হলো আমাদের কোশ্চেন, ঠিক আছে? এটা আমি সন্ধ্যার সময় রেডি করছি, এটা হালকা একটু ফিনিশিং দেওয়া লাগবে। তাহলে আপনাদের ইয়াটা দেখা এখন দেখেন, এইটা হলো ওই কোম্পানির বিল অফ এন্ট্রি, খেয়াল করেন, দেখতে পাচ্ছেন ভাই? এটা এই হলো কি মারা ট্রেডার্সের বিল অফ এন্ট্রি। হ্যাঁ, এই দেখেন এই বিল অফ এন্ট্রি, এই বিল অফ এন্ট্রি দেশে এই 13টা পণ্য ইম্পোর্ট করছে বিদেশ থেকে। তাহলে বলেন এই কোম্পানি শখ দিবেন কয়টা? স্যার ফিনিশিং প্রোডাক্ট কয়টা? 13টা তো আমদানি করছে, ফিনিশিং প্রোডাক্ট কয়টা? আপাতত সরল চোখেই বলেন 13টা শখ দিবেন না স্যার? ফিনিশিং প্রোডাক্ট যদি স্যার 13টা র মেটেরিয়াল একটাতে খরচ হয়, এত অ্যাডভান্স না তো, ওটা ফিনিশিং এ চাচ্ছি পরে। আপাতত 13টা দিবেন কিনা বলেন? আপাতত স্যার তো 13টা দিব স্যার, ট্রেডিং এর জন্য 13টা দিব। বুঝি, আর আপনি হয়তো ক্লাস আগে করছেন, বেশি বড় বড় কোর্স করে আসছেন, এই জন্য আপনি আগে আছেন, বাকিরা তো বুঝতে হবে। সবাই কি বলেন, 13টা শখ দেওয়া লাগবে না? জি হ্যাঁ স্যার। এখন দেখেন আমরা একটা কথা বলি, এটা কিন্তু আপনার অবদান স্যার। আচ্ছা যাক, ভালো হয়েছে। এখন মাঝে মাঝে আবার বেশি স্পিড হলে তো বাকিরা তো তাল মিলাইতে পারবে না, এটা তো বুঝতে হবে। তাহলে দেখেন মাঝে মাঝে এই জন্য চালাক হইলেও কি একটু চুপ থাকবেন। কুকিং সস, কি আইটেমটা বলেন? কুকিং সস। তাহলে কুকিং সসের শখ দিব আমরা, ঠিক না? তারপর আমরা কি দিব? এই দেখেন ক্যাস্টর অয়েল, এইভাবে কি 13টা শখ দিব। এখন এই যে উনি যেটা বলছে, উনি হয়তো যে কোনোভাবে এটার সাথে হয়তো ক্লাস করছে অথবা ইয়ে আছে, আপনাদের মনে জাগে না যে এই ফিনিশিং প্রোডাক্ট কয়টা? কি বলেন? তাহলে এই ধরনের ইয়ে হলে তাহলে এই কোম্পানির লোক থেকে আপনাকে প্যাকিং লিস্টটা নিতে হবে না ভাই? জি স্যার। বলেন প্যাকিং লিস্ট নিতে হবে কিনা? নিতে হবে স্যার। আচ্ছা হ্যাঁ, প্যাকিং লিস্টটা নেই। প্যাকিং লিস্ট নিয়ে দেখি আমরা কয়টা আইটেম আসছে দেখেন। আচ্ছা দেখেন এই যে প্যাকিং লিস্ট, এখন দেখেন তো কুকিং সস ভেঙে কয়টা আইটেম হচ্ছে? অনেকগুলো আইটেম হচ্ছে না? জি স্যার। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তারপরে দেখেন ক্যাস্টর অয়েল ভেঙে কয়টা? 3টা হয়েছে না? এইভাবে প্রত্যেকটা আইটেমেই বলেন একাধিক আইটেম হয়েছে কিনা। এখন তাহলে বলে শখ দিবেন কয়টা? একটা দুইটা দিলে হবে না? প্রত্যেকটা আইটেমের জন্য একটা করে দিতে হবে? বলেন এই যে 350 ml এর জন্য একটা শখ দেওয়া লাগবে না? তারপর 310 গ্রামের জন্য একটা দেওয়া লাগবে না? কি বলেন? 300 গ্রামের জন্য একটা দেওয়া লাগবে না? জি স্যার, প্রত্যেকটার জন্য আলাদা দিতে হবে। তারপরে 20 জনের জন্য একটা দেওয়া লাগবে 3 কেজি, এইভাবে শখ দেওয়া লাগবে কিনা বলেন? জি স্যার। তাহলে এইভাবে জি সাইজ আলাদা হলে তো আলাদা দিতে হবে। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা আইটেমের জন্য কি আমাদের শখ দেওয়া লাগবে। এখন আপনি দেখেন প্রোডাক্ট ভ্যারিয়েশন এবং ওয়েট ভ্যারিয়েশনের জন্য যতগুলো এসকিউ থাকবে ততগুলো এসকিউ 4.3 দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে ধরতে পারছেন সবাই। এখন বলেন এই যে শখ করবেন, এখন আপনাকে মনে করে দায়িত্ব দিল, হ্যাঁ ধরেন আপনি আমার সিনিয়র। এখন বলেন যে কাজ করার ক্ষেত্রে একটা প্ল্যানিং করতে হয়। যেমন আমরা কুকিং সসে শখ দিব 8টা রকম আইটেম, এখানে 1 কেজিও আছে 100 গ্রামও আছে। তাহলে এই বিল অফ এন্ট্রি থেকে শখটা রেডি করবেন কিভাবে বলেন? এই যে এখানে কুকিং সস দেখেন বিল অফ এন্ট্রিতে আসছে কতটুকু দেখেন। বিল অফ এন্ট্রি থেকে আসছে দেখেন দেখেন এখানে এই দেখেন এই যে বিল অফ এন্ট্রিতে কুকিং সস, হ্যাঁ দেখেন কুকিং সস আসছে কতটুকু, যে 1464 কেজি না ভাই? মানে কতটুকু আসছে? 1464 কেজি। তাহলে এই দেখেন তো এই যে সবগুলি মিলে 1464 কেজি না? জি। তাহলে বলেন এখন এই যে আপনি যখন এই যে 350 ml এর শখ দিবেন, তারপর 310 এর শখ দিবেন, ক্রয় মূল্যটি গুলি কীভাবে বের করবেন?
আপনার তো ক্রয় মূল্য বের করতে হবে। এখন একটা ইজি ছিল, আপনি যদি কেজিতে শখ দিয়ে দিতেন তাহলে ভাগ দিতেন কি টোটাল এত টাকা ভ্যালু, এত টাকা কেজি, 1 কেজির দাম কত। এখন কি এটা সম্ভব স্যার বলেন? গ্রামে বের করবো স্যার, জি গ্রামে বের করে স্যার যত গ্রাম আছে তত গ্রামে নিব স্যার। হ্যাঁ, ওই ওনার সাথে কি সবাই একমত কিনা বলেন? এক ভাই বললো, স্যার, গ্রামে তো এক নিতে ভাই হবে। বললো, আচ্ছা দাঁড়ান বুঝি। তার মানে আপনার ক্রয় মূল্য কোনটা বলেন তো? এই প্রোডাক্টের ক্রয় মূল্য কোনটা? এই টাকা, সিডির টাকাটা, আরডির টাকা, এসডির টাকা, কোন টাকা যেটা করে ব্যাট দিয়েছেন কোনটা ক্রয় মূল্য বলেন? স্যার এটা হলো ব্যাটের টাকা স্যার। আচ্ছা তাহলে হ্যাঁ দেখেন, তাহলে ভাই বলতেছে যে 2,42,455 টাকা হচ্ছে ক্রয় মূল্য। এটাকে উনি 1 কেজিতে ভাগ দিয়ে গ্রাম বাই করবে। জি স্যার। আচ্ছা, প্রতি গ্রামের দাম যদি বের করতে পারে তাহলে উনি 350 ml এর দাম বাই করবে, 310 গ্রামের দাম এইভাবে করে করে আপনি বাই করবে, ঠিক না? সবাই কি বুঝতে পারছে ব্যাপারটা? জি, উনি কিন্তু সঠিক বলছে। তাহলে এইভাবে আমরা ক্রয় মূল্য যদি বের করতে, তাহলে বিক্রয় মূল্য বের করতে পারবো না? জি স্যার। আচ্ছা এখন বলেন, আপনাদের নিকটস্থ ব্যাট অফিস থেকে কত % এডিশন করতে বলছে? স্যার 50%, 50 গাজীপুর। এই আপনাদের কত বছর আপনারা কত % করবেন বলেন? আমরা 33.33 33% করলে মানে না স্যার। আচ্ছা আপনারা দেখেন, আপনাদের ক্লাসের আগে 10 মিনিট আগে শেষ করছি, আমার এক উৎপাদনকারী ভাই আসছে, হ্যাঁ, ওনার এডিশন হচ্ছে 3%। আপনাদের বিশ্বাস হয়? 3%? না উনি তো উৎপাদনকারী, উনি 3% এডিশন করছে। এটা নিয়ে আমাদের মনে করেন 3 ঘন্টা মনে মানে উনি তো আমার বন্ধুর মতো, 6 বছর আগের ক্লায়েন্ট, বুঝছেন তো? ওই যে একটা ফ্যাক্টরি ছবি দিলাম না কয়দিন আগে, বাইর ফ্যাক্টরিটা, ওই ওনার সাথে আমরা ঝগড়াঝাটি করছি, মানে এই ঝগড়াঝাটি করে তারপরে এটা ঠিক করছি লাস্টে। এখন প্লাস্টিক ফ্যাক্টরি, হ্যাঁ প্লাস্টিক। আমার সয়াবিন অয়েলে তো 3% বাল্কে এডিশন দেওয়া আছে, 3%। না আমি তো এটাই বলছি যে আপনি যদি সলিড প্রমাণ দেন তাহলে দেওয়া সম্ভব না, কি বলেন? জি স্যার সম্ভব। আপনার কাছে যদি প্রমাণ থাকে যে আমি দেখেন লিফট আনন্দ করছি, এই দেখেন আমার ওয়ার্ক অর্ডার, তাহলে সম্ভব কিনা বলেন? জি স্যার সম্ভব। আচ্ছা আমি একটা ইয়াতে বলি, যেমন আমি কয়দিন আগে সম্ভবত এটা এখনো হয় না, কটা হবে, যে ওই যে রামপুর কি রামপাল আছে না, বিদ্যুৎ কেন্দ্র আছে না? জি স্যার। হ্যাঁ ওইটাতে গেছিলাম মিটিং করতে, বুঝছেন? এখন ওনারা যদি কয়লা কিনে, হ্যাঁ, ওনারা যদি পণ্য উৎপাদন করে, ওনারা 40% শক দিতে পারবে? জি স্যার শক দিতে পারবে তো। 40% দিতে পারবে? কারণ ওনারা স্যার রেয়াত নিবে না। না আমি বলছি এরকম কিছু প্রজেক্ট আছে যে মন চালিয়ে নিতে পারবে বলেন? না। তাহলে ব্যাপারটা হলো কি, আসলে আমাদের দেশে এটা না, দ্বারা ভূত হিসেবে অনুযায়ী বলছে না, পণ্যের মূল্য হইতে কর ভগ্নাংশ দিয়ে ভাগ দিয়ে ব্যাটের পরিমাণ বের করবেন, ওই ব্যাটের পরিমাণ বাদ দিলে বাকিটা ভ্যালু, কি বলেন? জি স্যার। তাহলে এখন বাস্তব হলো কি, আমাদের অনেকের খাতাপত্র একটু অগোছালো, এই জন্য আমাদের কি চাপায় দিচ্ছে। এটার কোনো ভিত্তি আছে যে 34% এডিশন এইভাবে বোঝেন? তাহলে আমরা ধরে নেই আমরা 34% এডিশন করবো, কি বলেন? জি স্যার। আমরা প্ল্যানিং করে কি আমরা কত % এডিশন করবো? 34%। হ্যাঁ, আমরা 34% এডিশন প্ল্যান করি। আচ্ছা এটা গেল। এখন বলেন আমরা টোটালটাই আলোচনা করি, এই কোম্পানি কি কি খাতা রাখবে, আমরা একসাথে সবটি আলোচনা করি। এই কোম্পানি কি খাতা রাখবে বলেন? 6.21 আর 6.1 6.1। আচ্ছা যেই ভাই বলছে 6.1, হ্যাঁ সেই ভাই বলে দরকার নাই তো স্যার। 1 কেন রাখবে? 1 এর দরকার নাই তো স্যার, 6.21 রাখবে। আমরা কি জানি যে উৎপাদনকারী হলে দুইটা রাখতে হয়, কারণ তার ক্রয় একটা, বিক্রয় অন্য জিনিস, ঠিক না? যাহা কিনে তাহা বেচে না, কিন্তু এই ভাই তো যাহা কিনে তাহা বেচে না। জি স্যার। তাহলে আমরা এরকম 6.2.1 রাখতে পারি না, দেখেন তো। জি, মানে আমি কিনি এক জিনিস, বেচি ওই জিনিসই, তাহলে আমার কি দুইটা রেশে রাখা দরকার আছে? স্যার এই তো স্যার এই যে এখানে স্যার বেচেছি কিন্তু মডিফিকেশন করে, এ তো উৎপাদনকারীর পর্যায়ে পড়ে যাবে স্যার। সে কি মডিফিকেশন করছে? কার মডিফিকেশন মানে কি, উনি যে 1000 কেজি আনছে, উনি যেগুলো আবার প্যাকিং কইরা মানে 10 গ্রাম 20 গ্রাম 20 মিলি 50 মিলি এরকম করতেছে, ওটা তাহলে উৎপাদনকারী পর্যায়ে পড়বে না স্যার? আপনি বোঝার মধ্যে বলেছে, আপনাকে কে বলছে উনি মডিফিকেশন করছে? আমি বলি ব্যাপারটা হচ্ছে ওই কোটটা, যে মনে করেন সে বিদেশ থেকে আনছে, যে বিদেশ থেকে আনছে, আনার পরে যখন আপনি কার্টুনটা খুলছেন ওর মধ্যে দেখছেন যে 1 কেজি প্যাকেটও আছে, হাফ কেজি প্যাকেটও আছে, তাহলে আপনি কি মডিফিকেশন করছেন?
300 গ্রামের প্যাকেটও আছে, সব 14 রকমের প্যাকেটই আছে। তাইলে না ঠিক আছে, তাইলে ট্রেডিং ঠিক আছে। এবার মানে আপনি আপনার ক্লায়েন্টকে অর্ডার দিচ্ছেন যে আমাকে 1 কেজির প্যাকেটে এত কার্টন দিবেন, হাফ কেজির প্যাকেটে এত কার্টন দিবেন, যে 250 গ্রামে এত কার্টন দিবেন, তাহলে আপনি তো কিছু করেন, আপনি যা আনছে তাই বেচেন। ওই প্যাক সাইজ তো ওই উৎপাদনকারী দিয়ে দিচ্ছে। ঠিক আছে, উৎপাদনকারী দিয়ে দিছে না, বুঝছেন তো এবার? আচ্ছা বুঝা গেছে স্যার। হ্যাঁ, কারণ না উনি হয়তো বোঝার ভিতরে ইয়া করছে। তাহলে আমরা এইভাবে এখন আমাদের প্রোডাক্টের সাইজ অনুযায়ী আমরা পেজ রাখতে পারি না, কয় পেজ রাখবো? যদি আমাদের বুঝেন নাই, মনে করেন আমাদের প্রোডাক্ট পরিমাণ অনুযায়ী পেজ রাখতে পারি না, 2 পেজ তো রাখতে পারি, 10 পেজ রাখতে পারি না ভাই? বলছি পেজ, এই যে মনে করেন আমরা ইন্ডেক্স করলাম, বুঝেন? হ্যাঁ, মনে করি যে ইন্ডেক্স করলাম, আমরা কি করলাম দেখেন, এই আইটেমের জন্য 1 পেজ করে রাখছি, দেখেন তো দ্বিতীয় আইটেমের জন্য 1 পেজ করে রাখছি, রাখতে পারি না? তাহলে আমাদের পণ্যের পুরো নেচার অনুযায়ী পেজ রাখবো কিনা বলেন? জি, ধরতে পারছেন? আমি আপনাদের পুরাটাই আলোচনা করতেছি, ঠিক আছে? যে তাহলে আমরা যে কুকিং সসের জন্য 1 পেজ রাখলাম, দেখেন পেজ নাম্বার 121, তারপরে কুকিং সস এই যে কত 310 ml এর জন্য আবার 2 নাম্বার পেজ থেকে 2 নাম্বার পেজ, এইভাবে আমরা ইন্ডেক্সটা তৈরি করলাম, দেখেন বুঝলেন কিনা? বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে আমরা রেজিস্টার কিনলাম, রেজিস্টার কিনে কি খাতা এন্ট্রি দিলাম। এখন আমাদের জানতে হবে না এই প্রোডাক্টটা আমরা কি জানি রেয়াত নেওয়ার নিয়ম কি বলেন? রেয়াত নেওয়ার নিয়ম হচ্ছে না, পণ্য কেনার পরবর্তী 4 কর মেয়াদের মধ্যে রেয়াত নিতে হবে, মনে আছে ধারা 40? জি স্যার। তাহলে এই বিল অফ এন্ট্রি যেদিন আসছে তার 4 মাসের মধ্যে রেয়াত নিতে হবে না? জি বলছি, বিল অফ এন্ট্রি যেদিন আসছে, বলেন বিল অফ এন্ট্রি আসছে কবে? দেখেন তো, এই যে এখানে ডেট দেওয়া আছে C2290, এখানে দেওয়া আছে 30/7/2021, ধরেন এটা 24, আবার এখানে দেওয়া আছে দেখেন তো 4/8/19, হ্যাঁ, বা 24 ধরেন। তাহলে এই যে 4 তারিখে বিল অফ এন্ট্রি এই শুল্কান হয়েছে, আর এখানে বিল অফ এন্ট্রি ডেট দেওয়া আছে 30/7। এখন আপনি বলেন যে যদি তাহলে আমরা 4/8-এ ধরতে পারি না শুল্কান হয়েছে ওই ডেট থেকে, ধরতে পারি কিনা বলেন? আমরা কোনটাকে ধরবো স্যার? সিলেট ডেট আপনি মনে করেন সুলতান সমাপ্ত যে ডেট হবে সেই ডেটটা ধরতে হবে। আমি বলি এইটা তো আসলে ডেট, এটা হলো বিল অফ এন্ট্রিটা যেদিন আপনি সাবমিশন দিচ্ছেন, কিন্তু আপনার শুল্কান শেষ হয়েছে 4/8 না? তাহলে আপনি কতদিন মধ্যে রেয়াত পাবেন বলেন? কোন মাস মধ্যে রেয়াত পাবেন? 4/8 হইলে স্যার পরবর্তী 4 কর মেয়াদ। হ্যাঁ, তাহলে হিসাব করেন কত মাস মধ্যে রেয়াত পাবেন? এরপর থেকে 4টা রিটার্নের সময়। আর হিসাব করেন না, 4/8/24 স্যার, ডিসেম্বর 24 পর্যন্ত পাবো, মানে আগস্ট মাস, ঠিক আছে? আগস্ট মাস পর্যন্ত রেয়াত পাবেনি। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের রিটার্ন মধ্যে রেয়াত পাবেন। দেখেন সবাই বুঝলেন কিনা? পরবর্তী 4 কর মান, জি হ্যাঁ, ডিসেম্বর মধ্যে রেয়াত পাবেন। শুনে আপনাদের একটা কথা বলি, আমার কয়েকটা ক্লায়েন্টকে অডিটে ফেলাইছে, হ্যাঁ, ইদানিং কি বলতেছে জানেন, যে 9.1-এ যে আপনি 6.6 সমন্বয় করছেন, 6.6-এর সাথে 6.3 গুলি দিতে বলতেছে অডিটের সময়। প্রত্যেক বছর যখন অডিটে গেছি তখন 6.6-এর সাথে 6.3 চাচ্ছে, এবং আজকে দেখলাম যে চেক করতেছে কোন মাসে কিনছেন, কোন মাসে সমন্বয় করছেন, মানে সরি কোন মাসে বিক্রি করছেন, কোন মাসে সমন্বয় করছেন, এই ডেটগুলো চেক করতেছে। কিন্তু এতদিন কিন্তু কোনো চেক করে নাই, এবং এক জায়গায় বলছে যে 6.6 না থাকলে সমন্বয়ের ইয়ার কাটা দিবে। স্যার বিডিএস এর ক্ষেত্রে স্যার এখন স্যার এটা ওই যে ওই কোম্পানি শুনেন না, দেখেন স্যার, না ওই কোম্পানি সেনাবাহিনীর থেকে সাপ্লাই দিছে, কই সাপ্লাই দিছে এটা সাপ্লাই না, আপনি কি এটা কি বলে সরবরাহকারী যে সাপ্লাই দিছে 6.6 না থাকলে কাটা দিবে। এখন কিন্তু আগের এই ইয়া না, এখন কিন্তু দিন দিন এগুলি কঠিন হচ্ছে, এখন যতটুকু পারেন চেষ্টা করেন। আরেকটা বিষয় হচ্ছে স্যার, ওই আজকে একটা পার্টি স্যার আমারে ফোন দিছিল, উনি স্যার মালামাল সাপ্লাই দিছে আমারে জুলাইয়ে, উনি চেক পাইছে স্যার ডিসেম্বরে, আমি বিডিএসও দিছি ওনারে ডিসেম্বরে, কিন্তু স্যার ব্যাট অফিস এটা মানে না। কেন মানবেন এটা বলে আগে, কেন মানবেন না বলেন? মানতে ওনারা বলতেছে যে আপনি 6 মাস পরের বিডিএস নিছেন কেন? না আপনি বোঝেন, আপনি আইন ইয়া করবেন, উৎসের কথা নেশাটা পড়বেন আজকে ঠান্ডা মাথায়, কালকে সকাল অথবা রাত্রে গেছে তো সকালে আইনে বলা আছে মূল্য প্রাপ্তির পরবর্তী 3 কর মেয়াদ, কি বলা আছে?
জি স্যার, মূল্য প্রাপ্তির পরবর্তী 3 তাহলে কর্মে উনি যদি ডিসেম্বরে মূল্য পায় তাহলে পরে 3 মাসের মধ্যে সমন্বয় করতে অসুবিধা কি? জি স্যার, ঠিক আছে তো এটা এত বুঝতে পারছেন? কিন্তু ওনারে নাকি ধরছে আজকে। উনি ওনারে বলছি যে আপনি ইন্সপেক্টরের নাম্বারটা দেন আমার। না ইন্সপেক্টর নাম্বার না, ঝগড়াঝাটি দরকার কি, বুঝাবেন যে আপনি বলবেন আপনাদের ট্রেনিং এর মধ্যেও তো ইন্সপেক্টর দু একটা থাকতে পারে, ঠিক না? আমরা নলেজ শেয়ার করি। আপনি বলবেন স্যার আপনি মনে খেয়াল করেন না, শুনে মাঝে মাঝে বলা যাবে না এগুলি যে আপনি জানেন না, বলবেন যে স্যার আপনি মনে খেয়াল করেন নাই। এটা হচ্ছে মূল্য প্রাপ্তির পরবর্তী 3 মাসের মধ্যে সমন্বয় করতে। কি বলতে বুঝছেন? কারণ আপনি তো বাকি দেবে হচ্ছে 2 বছর পরেও তো মূল্য পাইতে পারেন, কি বলেন? তাহলে মূল্য প্রাপ্তির পরবর্তী 3 কর্মে এইভাবে বলে শুনেন। আমি যথেষ্ট দেখছি ইন্সপেক্টরদের বললে যারা সবাই একরকম না, 2-1টা তো থাকবেই। শুনেন, আমি এমন এক ইন্সপেক্টর না ডিসি সন্ধান জানি, সে রুমে বসে সিগারেট খায়। তাহলে এগুলি তো আর মনে করেন আমরা প্রকাশ্যে বলি না, বুঝেন নাই? এমন এক কর্মকর্তার নাম জানি, না উনি একজন সরকারি বিসিএস ক্যাডার রুমে বসে সিগারেট খায়, জিনিসটা কিন্তু ছেলে খেলা না। জি স্যার, কি বলেন? কিন্তু আমরা জানি, কিন্তু বলি আমরা, বলছি কাউকে না। তাহলে এরকম আবার এমন কমিশনারকেও পাইছি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, উনিও খায়। ঠিক আছে, এখন বললে এগুলি লাভ নাই, কি করবেন? মানে ওনার ডিপার্টমেন্ট উনি বস, কথা এরকম। তো উনি কি সরকারি পদে থেকে এটা করতে পারে না? তাহলে আমরা ট্যাক্স পেয়ার গেছি, আমার ফাইল নিয়ে আনাই বললে তার উল্টা ঝামেলা ফেলাবো। ব্যাপারটা হচ্ছে এরকম, কবি নীরব, ঠিক আছে, এগুলো বলা যাবে না। স্যার এবার তো আসে এসি রুমে বসে না, এটা তো আমি বললাম যে আমি দেখছি, হ্যাঁ একজন আমার সামনে বসে খাইছে। এখন কি করবেন? এখন আপনি গেছেন তার কাছে ফাইল নিয়ে, ঠিক আছে, মানে আপনি চিন্তা করেন একজন ট্যাক্স পেয়ার কোম্পানির মালিককে নিচে তার সামনে বসে একজন ডিউটিরত কর্মকর্তা, ঠিক আছে, এটা কি ধরনের এটা বোঝেন এবার, বুঝেন নাই? আচ্ছা বাদ দেন, থাক। এগুলি বললে আবার কালকে মিডিয়াতে যাবো, তখন আবার ডিবি ডাইকার বলবো ভাই কি খাইছে কোন ঝামেলা আছে, কওয়া যাবো না। আচ্ছা যাক, আমরা যে জায়গায় ছিলাম, তাহলে ওনাকে বলবেন যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে আপনি মূল্য প্রাপ্তির পরবর্তী 3 কর্মদিবসের মধ্যে সমন্বয় করবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ইয়াতে নিতে পারি। এখন বলেন, আমরা আরেকটা কি জানি যে পণ্য বেচার আগে শক জমা দিতে হবে না? জি স্যার, 15 দিন আগে। আচ্ছা, 15 দিন আগে। এখন বলেন, এই যে এটা আরেকটা আইনের মানে এখানে একটা গ্যাপ আছে। এখন আপনি শক জমা দিয়ে 15 দিন বসে থাকবেন না বেচা? বলেন, আপনি শক দিয়ে আমি আপনার থেকে এখন এই প্রোডাক্ট কিনবো, আপনি বেচবেন কিনা বলেন? বুঝছি, এইগুলি বুঝি, এখানে গ্যাপ আছে। কিন্তু আপনি পণ্য শক জমা দিচ্ছেন, সকালে শক দিয়ে পরে বিকালে বেচলাম, না আপনি বোঝেন এইভাবে। এখন এখানে আইনের একটা ছোট্ট গ্যাপ আছে কিনা বলেন? জি স্যার, যে এই যে আমি যে প্লাস্টিকের শক দিলাম, হ্যাঁ, এই বদল করে দিলে পরে শক দিলে হবে না? না সর্বনাশ হয়ে যাবে। লাইসেন্স পরে শক দিবেন, চালান পরে শকের পরে ডেটে দেখাইবেন। না আমি বলি, শুনেন, বাস্তবিক কাগজে কলমেরটা বোঝেন। মনে করেন আপনি এইভাবে যে উৎপাদনকারী শক দিল, সে বিএসটি এর জন্য অ্যাপ্লাই করে না, করে কিনা বলেন? উৎপাদনকারীরা কি করে, বিভিন্ন অথরিটিতে পারমিশন নেওয়া লাগে কিনা, বিএসটি থেকে অথরিটি নেয়, হালাল ইয়ার থেকে অথরিটি নেয়, এইভাবে নেয়। তাহলে তারা অনেক সময় 15 দিন শক দিয়ে কোয়ালিটি টেস্ট করে। কিন্তু একজন ব্যবসায়ী সে কি 15 দিন বসে থাকবে পণ্য না বেচা? না স্যার। তাহলে আমরা কি করি, অন্তত শক জমা দিয়ে তারপরে বেচি। যে বলি স্যার আমি তো কাস্টমার পাইছি, আমি কি বিক্রি করবো না? তাহলে এইভাবে চিন্তা করবেন যে শক দেওয়ার পরে বেচলে ব্যবসায়ীরা কি 15 দিনের আগে বেচলে অনেক সময় কি এটা, কারণ এখানে আইনের একটা গ্যাপ তৈরি হচ্ছে না ভাই। ব্যবসায়ীদের উচিত ছিল কি পণ্য শক দেওয়ার পরে বেচবে, এটা হওয়া উচিত ছিল না? এখন আপনি কাস্টমার বেচবেন না আপনি? শোনেন, আমার কাছে এমন রিটার্নও আছে যে মনে করেন একটা বিল অফ এন্ট্রি অ্যাসেসমেন্ট হয়েছে 30 তারিখে, তাহলে ফ্যাক্টরিতে কবে ঢুকবে বলেন তো? মাসের 7 দিন 30 তারিখ হয়। আপনারা তো ট্রেনিং করছেন, আপনাদের হিসাবে বলেন ফ্যাক্টরিতে ঢুকবে কবে? মাসের 7 দিন যদি 30 তারিখ হয়, একদিন পরে ঢুকবে না ভাই? তাহলে মাস পার হয়ে গেছে কিনা বলেন? মাস পার হয়ে গেছে। আচ্ছা, এখন 15 তারিখ রিটার্ন দিতে গেছেন, স্যারেরা বলে না যে এইটাই মনে করেন ওই মানে ধরেন ওটা জানুয়ারি মাস ছিল, আপনি ফেব্রুয়ারি মাসে 15 তারিখ রিটার্ন দিতে বলে না? জানুয়ারি মাসে সেলস দিবেন, এত % এডিশন করে ট্রেজারি দিয়ে নিয়ে আসবেন, বলে না?
বলে কি না? জি তাহলে আপনি যেই জিনিস ঢুকছি ফ্যাক্টরিতে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে, তাহলে জানুয়ারি মাসে আপনি সেল দেখেন কিভাবে? জোর করে দেখা না স্যার, জোর করে না দেখায়। আপনি তো বাস্তবে আসলে বেচেন না, খাতাও এন্ট্রি দেন না, তাহলে এটা হয় কি না? তাহলে এগুলিও চলতেছে, বুঝছেন? কিছু করার নাই, এটা হলো বাস্তবতা, যে ওনার এখন রেভিনিউ দরকার। ঠিক আছে, অনেক সময় তো আমাদের অনেক মাল পোটেই বিক্রি হয়ে যায়। না না, এটাই তো, হ্যাঁ এটা তো আমরা জানি, কিন্তু আমরা কি করি তখন? আমরা 1 তারিখে খাতায় দেখাই, 2 তারিখে শখ জমা দিয়ে 3 তারিখে বিক্রি করে দিই, এইভাবে করি আমরা, তাহলে অ্যাকাউন্টিং ঠিক থাকে। বুঝেন নাই? সবাই বুঝতে পারছেন যে আমরা কি করি? কাগজে কলমে ওই যে বস্তু বলছে পোর্টেল থেকে বেচা দেয়, কিন্তু আমরা তাহলে কি করি? যে 1 তারিখে রিসিপ্ট দেখাই, 2 তারিখে শখ জমা দেই, এই শখ জমা দেওয়ার পর 2 তারিখ বিকালবেলা বা 3 তারিখ বিক্রি করি, ঠিক না ভাই? কি বলেন? এইভাবে করলে আপনার অ্যাকাউন্টিং ঠিক থাকবে। আচ্ছা, এখন আমরা শখে যাই। তাহলে এই যে এই কোম্পানির শখ করবেন, আমরা তো দেখলাম যে এক ভাই বললো যে কি আমরা ইয়ে করবো, তাহলে শখটা দেখেন, আমি আপনাদের জন্য শখটা রেডি করে রাখছি। এখন এই যে 13টা আইটেম, এই শখ করার আগে আমি যদি একটা প্ল্যানিং করি, আমি প্রত্যেকটা আইটেমের একটা করে শখ আগে করে ফেলি, তাহলে আমার কাজটা ইজি হবে না ভাই? দেখেন তো, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? সবাই বুঝেন? মনে করেন আপনি ওই 1 কেজির একটা শখ করলেন, হাফ কেজির একটা শখ করলেন, এরকম বারবার যদি শখগুলি করতে যান, এই যে সংযোজন বেতন এগুলি মিলাইতে জটিলতা হবে না ভাই? আমরা যদি কি করি, যে বলেন অনেক সময় ডাইস বানাইতে হয়, আমরা যদি সবগুলি আইটেমের প্রতি কেজির একটা শখ করে ফেলি, তারপর 1 কেজি থেকে হাফ কেজি নিতে আমার জন্য ইজি হবে না? সবাই কি বলেন? জি স্যার। সবাই আমাকে ধরতে পারছেন? যে আপনি যদি একটা শখ নিলেন, হ্যাঁ, নিয়ে প্রথমে 1 কেজির একটা তৈরি করলেন, তারপরে 700 গ্রামে তৈরি করলেন, তারপরে 900 গ্রাম তৈরি করলেন, বারবার এই যে ওই সংযোজনের যে আনুপাতিক হার, এগুলি মিলাইতে জটিলতা হবে না? জি স্যার। বাকিরা কথা বলে না তো, রাগ করছে নাকি কোনো কারণে? না স্যার, ওই যে আনমিউট থাকি আর কি স্যার, ডিস্টার্ব হইবে দেখি। তাহলে আমরা যদি এরকম করি, প্রতিটা আইটেমের 1 কেজির করে একটা শখ রেডি করি, 13টা আইটেমের প্রত্যেকটা 13 কেজি, তাহলে আপনি 3 কেজি 3 দিয়ে গুণ দিলে হয়ে যাবে না? গুণ দিলে হয়ে যাবে। আবার হাফ কেজিটা দুইটা, মানে তাহলে আমরা এক কাজ করি, প্রথমে আমরা কি করব, একটা স্যাম্পল হিসেবে প্রতিটা আইটেমের 1 কেজি শখ রেডি করব, দেখেন বুঝলেন কিনা? তারপরে ওই 1 কেজি ফাইলটাকে মাস্টার ফাইল ধরে ওই হাফ কেজি, 200 গ্রাম, 500 গ্রাম, তাহলে দেখেন তো আমাদের কাজটা ইজি হবে কিনা? তাহলে আমরা এইভাবে চিন্তা করেন যে আমরা এই কোম্পানির এই যে শখগুলি প্রত্যেকটার একটা একটা করে ফাইল তৈরি করব, মানে দেখেন। তাহলে এই যে প্রথম আইটেম দেখেন, আপনাদের বিল অফ এন্ট্রিতে দেই নাই, আমি এখান থেকে দেখাচ্ছি। প্রথম আইটেম আমাদের কি বলেন? কুকিং সস না? আমাদের প্রথম আইটেম কি ছিল? কুকিং সস। কুকিং সস, এই দেখেন কুকিং সস। তাহলে কুকিং সস 350 গ্রাম ml আছে, 310 গ্রাম আছে, এইভাবে আছে। কিন্তু আমরা কি করি, আগে 1 কেজির একটা ফাইল তৈরি করি। তাহলে দেখেন, তাহলে এখানে দেখেন তো ভাই, যার ওখানে ইয়ে হয় আপনি মিউট থাকেন। দেখেন টোটাল ভ্যালু কত? 2,42,455। আর পরিমাণ কত? 1464.96 কেজি। তাহলে ভাগ দিলে আমরা 1 কেজি দাম পাবো না? 1 কেজি আসবে স্যার। আচ্ছা, তাহলে এখানে দেখেন তো এই যে টোটাল ভ্যালু লিখলাম, নেট ওয়েট দিয়ে ভাগ দিলাম, তাহলে 1 কেজি পাইলাম কিনা বলেন? জি স্যার। তাহলে 1 কেজি দাম কত বলেন? 165.50। তাহলে এখানে লিখলাম 165.50, দেখেন বুঝলেন কিনা? তারপর এখানে দিলাম মালা টেরাস লিমিটেড, তার ঠিকানা, তার বিন নাম্বার, হ্যাঁ, আমরা কবে জমা দিব,
এই যে আমাদের বিল অফ এন্ট্রিতে এসএস কোড ছিল না? আমরা জি স্যার ছিল তো। হ্যাঁ, তাহলে জি স্যার ছিল। বিল অফ এন্ট্রি থেকে এসএস কোডটা দিলাম, কুকিং সস। এখন আমরা যেহেতু এটা মাস্টার ফাইল করছি, পরে আমরা ভাগ করবো। এইভাবে প্রত্যেকটা আইটেমের জন্য একটা করে 1 কেজির একটা শখ রেডি করতে পারি কিনা বলেন? এই দ্বিতীয় আইটেমের জন্য 1 কেজি, তৃতীয় আইটেম, এইভাবে করতে পারি কিনা বলেন? করতে পারি? জি। আচ্ছা, এখন আপনাদের মনে, আমি তো বিস্তারিত আলোচনা করবো, মনে প্রশ্ন জাগে না এই বেতন, খালাস খরচ, সর্বখরচ এগুলি কোত্থেকে আসছে? প্রশ্ন জাগে কিনা বলেন? এখানে এই যে উপকরণের মূল্য হচ্ছে 135 টাকা, সংযোজন কত 44 টাকা না? জি স্যার। আচ্ছা, এখন আপনারা কল্পনা করেন যদি উৎপাদনকারী প্রতিষ্ঠান হয় তার কি থাকে? র মেটেরিয়াল কস্ট থাকে, নেক্সট ক্লাসে দরকার একটা ইয়ে করাবো। তারপরে র মেটেরিয়াল, প্যাকিং মেটেরিয়াল কস্ট থাকে, সার্ভিস থাকে। ঠিক তেমনি যাহা কিনেন তাহাই বেচেন, ওই বাইরে ওইরকম থাকতে পারে না যে ইনপুট কস্ট, তারপরে সার্ভিস, আর ওই যে সংযোজন থাকতে পারে না? তাহলে আমরা যদি এই যে বাণিজ্যিক আমদানিকারকের 1 মাসের বেতন বা 12 মাসের বেতনকে গড় করে 1 মাসে টোটাল কত টাকার প্রোডাক্ট বিক্রি করে ভাগ দিই, তাহলে পেয়ে যাবো না? জি স্যার। তারপরে আমরা যদি তার এরকম করি যে 12 মাসের বিদ্যুৎ বিল, 12 মাসের তার কি অন্যান্য খরচ, এইভাবে অ্যাভারেজ যদি নিয়ে আসি তাহলে আমরা পাবো না? এই দেখেন আপনাদের পোস্টারতে আমি এই আইডিয়াটা দিয়েছি আর কি। আমরা সব করার সময় এগুলি এইভাবে বের করি। দেখেন দেখেন এই যে এখানে আপনাদের এখানে আমরা কি বলছি, এই যে বিল অফ এন্ট্রি থেকে তো পণ্যের নাম পাইলেন, প্যাকিং লিস্ট থেকে পাইলেন যে কতগুলি ভাগ হবে, ঠিক আছে? তারপরে দেখেন এখানে কি বলা আছে, শখ সংক্রান্ত তথ্যসমূহ, মালা টেরাস এর সকল প্রকার বেতন বোনাস সহ বার্ষিক গড় বেতন 5 লাখ। এখন আপনি যদি জানতে পারেন এই লোক প্রতি মাসে 5 লাখ কেজি পণ্য বিক্রি করে, তাহলে বলে তো প্রতি কেজিতে বেতন আসে কত? ভাগ দিতে হবে। ভাগ দেন না, না, এটা হলো প্রতি মাসের গড়, মানে 1 মাসে 5 লাখ টাকা স্যালারি আসে, সে যদি 5 লাখ কেজি বিক্রি করে তাহলে প্রতি কেজি বেতন আসে কত ভাই? 5 লাখ কেজি দিয়ে 50,000 ভাগ দিলেই হয়ে যাবে স্যার। না না, 5 লাখকে 5 লাখ কেজিতে ভাগ দিচ্ছেন, তাহলে 1 টাকা দেখতে পাচ্ছেন। এখন যদি উনি হাফ কেজি বিক্রি করে ওই অনুযায়ী ভাগ করে ভাগ করতে পারবেন না? আপনি জানেন প্রতি কেজি বেতন 1 টাকা, কি বলেন? তারপরে দেখেন চট্টগ্রাম পোর্ট থেকে 25 কেজি ওজনের বক্স আনলোড করে, তাই চট্টগ্রাম থেকে নামাইতে লাগে কত? 5 টাকা। বক্স ট্র্যাক করে গোডাউনে আনতে লাগে 5 টাকা, কত হইলো? 10 টাকা। তারপরে আপনি আবার ভোক্তার নিকটে যখন পৌঁছায় দেন তখন আবার 8 টাকা, তাহলে মোট কত? 18 টাকা কিনা বলেন? জি স্যার। তাহলে এখন আমি যদি বলি যে কি লোড আনলোড অ্যান্ড ক্যারিং কস্ট, তাহলে এই সরি ক্যারিং কস্ট দেওয়া ঠিক হবে না, লোড আনলোড। চট্টগ্রামে যখন জাহাজ থেকে ট্রাকে পণ্যটা উঠাইলেন কন্টেনার থেকে, আবার এখানে ফ্যাক্টরিতে এসে অথবা দোকান মানে আপনার ব্যবসা কেন্দ্রে এসে গোডাউনে যখন পণ্যটা রাখলেন, ওইখান থেকে আবার ভোক্তা পর্যায়ে ডেলিভারি দিলেন, 3 স্তরে টাকাটা খরচ হয়েছে না? দেখেন তো 5 টাকা, 5 টাকা, 15 টাকা, 18 টাকা। তাহলে তিনটা যোগ করলে কত? 38 টাকা, 28 টাকা হয় কিনা বলেন? জি। তাহলে 25 কেজিকে যদি 28 টাকা দিয়ে ভাগ দেন তাহলে কত টাকা আসে? এই যে আমি যদি তখন বলি প্রতি কেজির জন্য খালাস খরচ আমার 75 পয়সা, দেখেন তো ভুল হয়েছে কিনা? ঠিক আছে, ধরতে পারছে সবাই? তাহলে এইভাবে আমাদের ব্যবসার নেচার অনুযায়ী কি আমাদের ইয়াগুলো আসবে। এই জন্য আমি আপনাদের এই প্রশ্নটা আপনাদের দিব ক্লাসে পরেই। বানান বুটুলের ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, কারণ এটা আমি ক্লাসের 1 ঘন্টা আগে শেষ করছি, সরি 10 মিনিট আগে, এডিট করার সময় পাই নাই। তাহলে প্রতি মাসের সেলস প্রমোশন যদি 50,000 হয়, তাহলে এটাকে ভাগ দিলে 5 লাখ দিয়ে আপনি পেয়ে যাবেন না প্রতি ইয়ার জন্য কয় টাকা সেলস প্রমোশন ভাই? মনে করেন তাহলে দেখেন তো 50,000কে ভাগ দিলে দেখেন তো সেলস প্রমোশন 10 পয়সা, ঠিক আছে কিনা? বুঝতে পারছেন তো? বেতন করতে আসলো, এখন খালাস খরচ করতে আসলো, বুঝতে পারছেন? সেলস প্রমোশন করতে আসলো। তারপরে দেখেন এখানে দেওয়া আছে কি রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স। ভাই আপনি যদি 5 লাখ কেজি পণ্য বেচেন, যেই লোকের 5 লাখ টাকা স্যালারি আসে, এই বিদ্যুতের লাইন মেরামত করবে, গাড়ি, তার তো ডেলিভারি গাড়িও থাকে, হ্যাঁ, ফ্যাক্টরিতে আরও অন্যান্য খরচ থাকে, গোডাউনে থাকে, 50,000 টাকা খরচ হইতে পারে না সারা মাসে? মনে করেন আপনার ডেলিভারি মেহনত আছে, এই খরচগুলিও শোনেন, আপনি ব্যবসা করেন, সকল খরচ যদি না নেন আপনার কস্টিং ঠিক থাকবে বলেন?
না স্যার। তাহলে এই রিপেয়ার বলতে আমি গাড়ির থেকে শুরু করে আমার ফ্যাক্টরি লাইট পর্যন্ত, কম্পিউটার থেকে শুরু করে টুনার কাটিস পর্যন্ত সব ধরনের রিপেয়ার মেন্টেন্স বলেছি। তাহলে এই 50,000 ভাগ দিয়ে 10 পয়সা করে আসবে না? দেখেন তো রিপেয়ার মেন্টেন্স 10 পয়সা আছে কিনা। জি স্যার। আচ্ছা, তারপরে দেখেন ব্যাংক, আপনারা যে ব্যাংকে এলসি করেন, হ্যাঁ ব্যাংকে থেকে চেক বই নেন, তারপরে বিভিন্ন রকম স্টেটমেন্ট নেন, অন্যান্য বিভিন্ন কারেন্ট অ্যাকাউন্টের অনেক খরচ কাটে না? তাহলে চার্জ ও সুদ বাবদ যদি 1 লাখ টাকা ব্যাংক আপনি কেটে রাখে, তাহলে এটাও কি অস্ট্রিকে আনতে হবে না ভাই? জি স্যার। অবশ্যই স্যার। হ্যাঁ, তাহলে দেখেন তো আমরা এই যে ব্যাংক সুদ বাবদ বা চার্জ বাবদ 20 টাকা, কারণ আমাদের অনেক সিসি লোন থাকে না। এখন তো ব্যাংক SMS দিলেও কি চার্জ কাটে, কি বলে? তাহলে জি স্যার, এটা বাৎসরিক চার্জ কাটে। হ্যাঁ 20 পয়সা করে 6 মাসে কাটে নেয়। হ্যাঁ 20 পয়সা করে আসলো, তাহলে ব্যাংক চার্জটা এইভাবে গেল। তারপরে দেখেন যে বিভিন্ন পর্যায়ে কাজ করতে যে আপনার নিজস্ব দেন না, এখানে বলার দরকার না কি কি দেন, কোন জায়গায় দেন, কি বুঝছেন? বিভিন্ন জায়গায় নিজস্ব দেওয়া লাগে কিনা বলেন? জি স্যার। রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন অফিসে দেওয়া লাগে, তাহলে এই নিজস্বটা আনতে হবে না? তাহলে এটাকে ভাগ করে কি কস্টিংয়ে দিয়ে দিবে। এই দেখেন অন্যান্য প্রত্যক্ষ খরচ, ঠিক আছে। তারপর আন্তঃপরিবহন, আপনি মনে করেন ট্রাকটা যখন চট্টগ্রাম থেকে আসে 20,000 টাকা 25,000 টাকা ক্ষেত্র বিশেষে ভাড়া হয় না ভাই? বুঝেন নাই? জি। এই যে বিল অফ মেটেরিয়াল প্রোডাক্টটা আনছেন, এটা ফ্যাক্টরি থেকে আপনি গোডাউনে আসছে কিনা বলেন? জি স্যার। আচ্ছা, এখন বুঝেন 1 কন্টেনার প্রোডাক্ট যদি একটা ট্রাক 5 টনের ট্রাকে হয়, কয় টাকা ভাড়া হবে? বলছি 1 কন্টেনার প্রোডাক্ট, হ্যাঁ নর্মালি তো অনেক সময় 2 টাকাও আসে। একটা ট্রাক যদি ঢাকা থেকে চট্টগ্রাম থেকে ঢাকায় আসে, তাহলে বলেন কয় টাকা ভাড়া হবে? স্যার ভিডিওটা কি রেকর্ডিং হচ্ছে স্যার? হ্যাঁ ধন্যবাদ ভাই, হচ্ছে। বলেন যে একটা ট্রাক যদি চট্টগ্রাম থেকে ঢাকায় আসে, ভাড়া কিরকম হইতে পারে বলেন? স্যার 15 থেকে 20,000। আচ্ছা 20,000, আমরা 20,000ই ধরলাম। এখন বলেন এক ট্রাকে যদি 5 টন, 15,000 টাকা। আচ্ছা ধরলাম না, আমরা তো শেখার জন্য ভাই অসুবিধা নেই, আমরা তো টাকা দিতেছি না, কি বলেন? টাকা দিলে গায়ে রাখতো। আচ্ছা 20,000 টাকা যদি হয়, তাহলে বলেন এক ট্রাকে নর্মালি 5 টন, ইদানিং তো বেশিও থাকে না অনেক সময়, এখন তো ক্যাপাসিটি বাড়ছে প্রত্যেকটা, ধরে না 5,000 কেজি, তাহলে দেখেন তো প্রতি কেজি ভাড়া কত আসে? 4 টাকা করে আসে কিনা বলেন? জি। তাহলে এইভাবে যদি আপনি প্রতি কেজির জন্য ভাড়া কত বের করতে পারে, তাহলে আপনি ক্যারিজি নোটটা দিতে পারবেন না? পারবো স্যার। জি স্যার। তাহলে এইবার চিন্তা করেন। তাহলে এখন বলেন যারা এতদিন করে কোশ্চেন ছিল, এগুলি কোত্থেকে আসে, আইডিয়া পাচ্ছেন কিনা? জি স্যার। সিএনএফ এর কমিশন। জি। আর ছোট্টখাটো ব্যবসা হলে কি করবেন, অ্যাজামশন করে দিয়ে দিবেন। অনেক সময় হয় না যে অ্যাকচুয়াল ততটা পাচ্ছেন না, অনুমান করে দিবেন, কিছু কারণ 100% দেওয়া যায় না। তো সিএনএফটে প্রতি বিলপিটিদেরও 80,000 85,000 50,000 টাকা দেন না ভাই মাঝে মাঝে প্রতি কনসাইনমেন্টে? দেন কিনা বলেন? তাহলে সিএনএফ এর টাকাকে যদি ভাগ দেন, তাহলে চলে আসলো। তারপর অবচয় বাবদ একটা টাকা খরচ হয় না প্রতি মাসে, যে আমার যে মেশিনারি ফার্নিচারগুলি আছে এগুলো প্রতি মাসে ক্ষয় হচ্ছে না ভাই? আপনি বলেন বুদ্ধিমানের জন্য ইশারা, যত ইশারা পাইছেন কিনা বলেন? টেলিফোন, গ্যাস, বিদ্যুৎ 90,000 টাকা, প্রিন্টিং চার্জ 65,000 টাকা, বিবিধ খরচ 3,000 টাকা। তাহলে এইভাবে আপনি আপনার কোম্পানির খরচগুলি অ্যাভারেজ নিয়ে 12 মাসের গড় নিয়ে বের করতে পারবেন কিনা বলেন? জি স্যার। তো ধরতে পারছেন এই টাকাটা করতে আসছে এগুলি? জি স্যার। আর এই টাকা করতে আসছে ধরতে পারছেন, এটা হলো কি বিল অফ এন্ট্রি থেকে প্রতি কেজি। তাহলে এইভাবে আমরা দেখেন 1 কেজি কুকিং সসের বাই করলাম, দেখেন 1 কেজি কুকিং সসের সহগ প্রতি কেজির দাম এত টাকা, সংযোজন এত টাকা। তারপরে দেখেন এই যে এটাতে দেখেন এটা হলো ক্যাস্টর অয়েল, 1 কেজি ক্যাস্টর অয়েল। এইভাবে প্রতিটা কেজির জন্য সহগ বের করতে পারছি কিনা বলেন? বুঝছে সবাই? আচ্ছা এখন এই শখ যখন বের করবেন, ও আরেক ভাই বলছে ওয়ার্কিংটা, এই যে আপনি এই শখ যখন বের করবেন, তাহলে 1 কেজিটা বের করলে আপনি 1 কেজিকে কনভার্ট করে 1 কেজির দাম যদি এত টাকা হয়, 700 গ্রামের দাম কত বের করতে পারবেন না? জি স্যার, অবশ্যই স্যার। আচ্ছা এখন ওই যে এক ভাই বললো যে আমরা কি করব, গ্রামে প্রকাশ করে আমরা প্রতিটা ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে দেখেন তো এইভাবে আমি জাস্ট আপনাদের ক্যালকুলেশনের জন্য আমরা এই বিল অফ এন্ট্রি আগস্ট মাসে দেখাইছি,
কোন সালে আসছে, হ্যাঁ দেখেন কোন সালে আসছে, কয় তারিখে রিসিভ দেখাইছি, প্রোডাক্টের কী নাম, কোন দেশ থেকে আসছে, সিঙ্গাপুর থেকে আসছে। তাহলে এই যে বিল অফ এন্ট্রিতে আইটেম নাম্বার দেওয়া থাকে না, আইটেম নাম্বার 1 2 3 দেওয়া থাকে না। এখন আমি আপনাদের শিখানোর সুবিধার্থে দেখেন বিল অফ এন্ট্রিতে যেমন আইটেম নাম্বার দেওয়া আছে, দেখেন এই যে দেখেন এই যে বিল অফ এন্ট্রিতে একটা আইটেম নাম্বার দেওয়া আছে না, এই যে জি স্যার থাকে স্যার 32 আইটেম 1, হ্যাঁ দেখেন তারপর দেখা যাচ্ছে আইটেম 2, হ্যাঁ সরি আইটেম 3, এটা আইটেম 2, এই যে আইটেম মাউসটা দেখেন আইটেম 3, আইটেম 4, এরকম আইটেম দেওয়া আছে কিনা বলেন। জি স্যার। আচ্ছা এটা ধরেন আইটেম নাম্বার, তখন আমরা আবার প্যাকিং লিস্টে দেখলাম এই যে আমার একটা আইটেম ভেঙে 7টা আইটেম হয়েছে না ভাই, দেখেন তো। তাহলে আমি এটাকে কি নাম দিলাম জানেন, 1-এর 1, 1-এর 2, 1-এর 3, এইভাবে ভাগ করতে পারি কিনা বলে আপনাদের শেখানোর জন্য। এখন আপনি শখ দেওয়ার সময় যদি লেখেন কুকিং সস, তাহলে বাস্তব জীবনে যখন ব্যাট চালান কাটবেন তখন কি জটিলতা হবে না? কারণ আপনার তো কুকিং সস 350 ml না ভাই। আপনার প্যাক সাইজটা কোনটা কত বলেন, কত বুঝেন নাই? কুকিং সস 350 ml কিনা বলেন। প্যাকিং লিস্টে তো না আমি বলি আপনি যদি শখ দিয়ে দেন কুকিং সস, কিন্তু আপনি যখন বেচতে যাবেন তখন লিখতে হবে না কুকিং সস 350 ml, কুকিং সস 500 ml লিখতে হবে কিনা, তখন জটিলতা তৈরি হবে কিনা। তখন তো আমি বলবো ভাই আপনার শখ তো দিয়েছেন কুকিং সসের, আপনি 350 ml এটা বেচেন কেন? তাহলে আমরা আবার অনেক সময় দেখবেন যে আমরা তো কাজ করি বুঝছেন, যে আমার এক ক্লায়েন্ট একটা পণ্য আছে চীন থেকে, ওদের দেশের বাসায় প্রোডাক্ট নাম, যেমন ওই যে আপনি দেখবেন স্বপ্ন আগরাতে পাওয়া যায় ওই যে অনেক রকম ক্লিনিং মপ পাওয়া যায় না, ওই যে দ্রুত ঘরটা পরিষ্কার করা যায়, দেখেন না টিভিতে অ্যাড দেখেন না, মপ বলে এগুলিতে ঘর বসে যে মহিলারা ক্লিনিং বিভিন্ন বেশি পাওয়া যায় না। এখন বিদেশ থেকে যেই নামে আসছে বাংলাদেশে ওই নামে বিক্রি নাও তো হইতে পারে, কি বলেন? জি স্যার। তারপরে আপনি দেখবেন শখের মধ্যে লেখা থাকে না যে এসএস কোড, প্রোডাক্ট নেম, তারপরে বলা থাকে না কোম্পানির ব্র্যান্ড নেম সহ আপনার নেম বলা থাকে না। তাহলে যে অনেক সময় হয় না যে বিদেশ থেকে আনার সময় আপনি এক প্রোডাক্ট আনলেন কিন্তু আনার সময় আপনি নামটা একটু চেঞ্জ করে বিক্রি করলেন, হইতে পারে না? স্যার হতে পারে। সবাই কি কথা বুঝতে পারছেন কিনা বলেন? আমরা যখন বিদেশ থেকে প্রোডাক্ট আনলাম আমার প্রোডাক্টের নাম ছিল কি, এই দেখেন কুকিং সস, কিন্তু আমি প্যাকিং লিস্টে দেখি নাই যে কুকিং সস, তারপরে দেখেন তো আবার ব্র্যান্ড নেম আছে না। বস শোনেন আমাদের দেশে কি হয় বাস্তবে, যে আপনি হার্ড ডিস্ক আনলেন বিদেশ থেকে, কী আনলেন কম্পিউটার ব্যবসা করে হার্ড ডিস্ক, এখন হার্ড ডিস্কের মধ্যে বিভিন্ন কোম্পানি আছে না, ল্যাপটপের মধ্যে বিভিন্ন ব্র্যান্ড আছে না, এখন তারা কিন্তু কাস্টমস কী করবে, শুল্কায়ন করার সময় লাগবে হার্ড ডিস্ক, হ্যাঁ পোর্টেবল হার্ড ডিস্ক, তারপরে কি এক্সটার্নাল হার্ড ডিস্ক, ইন্টারনাল হার্ড ডিস্ক। এখন সে কি লিখবে যেটা কোনটা ট্রান্সলেটের কোনটা এসপির, এগুলি লেখা থাকবে বলেন? তারা শুল্কায়ন করে কি এত কেজি হার্ড ডিস্ক। তাহলে এখন আপনার প্যাকিং লিস্ট থেকে বাক করতে হবে না এটা 4 টেরাবাইট, এটা 2 টেরাবাইট, এটা 1 টেরাবাইট। তাহলে আপনি যদি না লেখেন যে কি ট্রান্সলেটের 4 টেরাবাইটের হার্ড ডিস্ক, ট্রান্সলেটের 2 টেরাবাইটের হার্ড ডিস্ক, তাহলে আপনি বলে শখটা ঠিক হবে? ধরতে পারেন না কথা ভাই? ক্লাস কি বেশি জটিল হয়েছে আজকে? না না না। তাহলে দেখেন এই যে কুকিং সস, তারপর আমি কি দিছি, আমার ব্র্যান্ডের নাম দিছি না, কোন ব্র্যান্ডের আনছি বলেন? একটা নাম তো আসবে। আপনারা দেখবেন যে এই যে স্বপ্নতে নেসক্যাফে পাওয়া যায় বুঝছেন, হ্যাঁ নেক্সটে আল্লাহ বাঁচালে এটা এই আমি আমার নিজের প্রোডাক্ট দিয়ে ট্রেনিং করাবো। আমি তো ব্যবসার মানে ট্রেনিং বিজনেস শুরু করতেছি, হ্যাঁ যদি আল্লাহ বাঁচায়। আরও তো আপনাদের কত 7 মাস আছে, 6 মাস 7 মাস আছে না, কি বলেন? যে ইনশাল্লাহ যে নিজের প্রোডাক্ট দিয়ে ট্রেনিং করাবো না, আমার বিল অফ এন্ট্রি করাবো। এই 1 মাস পরে যাচ্ছি ইম্পোর্ট করতে। এখন যে মনে করেন আমি বিদেশ থেকে নেসক্যাফে আনলাম, এখন আপনি কি মনে করেন আমি কি এক কোম্পানিটা আনবো? আমার ওইখানে নেসক্যাফে গোল্ড থাকতে পারে না, কি বলেন? নেসক্যাফের কি অনেকগুলি ভ্যারাইটিস আছে না? ট্রেডিং বিজনেসে প্রোডাক্ট কি স্যার? না আমি বলি আমি 2 ক্যাটাগরিতে নামবো, একটা হলো ফুড আইটেম আনবো প্রায় 1.5 কোটি টাকার,
আর 1.5 কোটি টাকার আনবো আইটেম, ওই যে কাপড়, মনে করেন ওই যে পাঞ্জাবির কাপড়, তারপর মহিলাদের 3 পিস, তারপর শার্টের পিস, প্যান্টের পিস, এগুলি আনবো। ঠিক আছে, দুইটাতে কনভার্ট করে। আর আমার তো নিজের ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টদের সাথে মিলেমিশে আনবো আর কি। কারণ আমার ওই যে পথ দেখানোর লোক আছে আর কি, মার্কেটও তৈরি করা আছে, ওনাদের সাথে মিশা করবো, তো এত রিস্ক কম। কারণ ওনারা আমার 6 বছরের ক্লায়েন্ট, তাহলে তো বোঝেন যে নিজের আপনজনের মতো 6 বছর যার সাথে আছি, বুঝলেন নাই? ওনাদের সাথে মিলেমিশে আনবো। আর ইসলামপুরে দোকান নিব, দেখি কিছুদিনের মধ্যে আপনাদের দাওয়াত দিব, দোকানটা নিয়ে নেই ইনশাল্লাহ, মিলাদের দাওয়াত দিব। ঠিক আছে, হ্যাঁ বাৎসরিক চুক্তিতে কেনাকাটা করবো স্যার, তাহলে ইনশাল্লাহ করেন, সমস্যা নাই। আমি ওই যে এইভাবে ফেসবুকে ওপেন দাওয়াত দিয়ে দিব সবাই, যারা আসবেন আসেন, ব্যাপারটা সেরকম। জি স্যার, ঠিক আছে, যাইতে না বললে স্যার অনলাইনে খায় নিব, আর কি করবো স্যার? এই যে ভাই আপনার কাপড় কিনতে দাওয়াত দিতেছি, তো আপনার পকেট থেকে টাকা নিব না? আপনি কি মনে করছেন 28 কোটি ছেড়ে দিছি নাকি? এখন কাপড়ের দোকান দিছি, তাও কিনেন। তারপর আচ্ছা স্যার, কাপড়ের দোকানে হোলসেলে আমাদের কাছে বিক্রি করা যাবে নাকি? হ্যাঁ বিক্রি করবো, অসুবিধা কি, বিক্রি করবো। শুনেন, আমার 6000 পার্টিসিপেন্ট ট্রেনিং করার, ঠিক আছে? 6000 জন কাপড় কিনলে আমার কাপড় থাকবে একটাও না, হোলসেলে আমি রিটেল বিক্রি করব। হ্যাঁ করেন, অসুবিধা কি? আপনি জেলায় জেলায় নিয়ে ব্রাঞ্চ দেন, অসুবিধা কি? মিলামিশা কাজ করবো। শুনেন, পৃথিবী কি ভাই একটা আটকে থাকে? তারপর এক জায়গায় জমি কিনতেছি, ওইখানে মনে করে মুরগি চাষ করবো, সরি মুরগি চাষ তো হয় না, মুরগি পালবো, পাইলে আপনার কাছে বিক্রি করবো, একেবারে অরিজিনাল মুরগি, তাহলে লাগবে নিজামবাড়ির মুরগি। ঠিক আছে, অসুবিধা কি? ইয়া করবো, এগুলি প্ল্যানিং। কাপড়টা কোন দেশ থেকে, ফেব্রিক্সটা কোন দেশ থেকে? ফেব্রিক্স আমি বলি, আমি পাকিস্তানিটা প্ল্যান করতেছি, হ্যাঁ ইন্ডিয়া থেকে আনবো আর চীন থেকে আনবো, আপাতত এই 3টা দেশ। এই জন্যই তো আমি চীন গেছিলাম। আমার চীনে যে 25 তারিখে আবার চীন যাচ্ছি, আপনাদের মনে একটা ক্লাস মিস যাইতে পারে। 12 তারিখ যাওয়ার প্ল্যান ছিল, আর কালকে থাইল্যান্ডের ইয়া পাইছি। আমি তো ঘুরতেছি এইসব কারণ, শোনেন সব কিছু তো ফেসবুকে দেই না। আর আপনাদের ভাবিদের নেই ওই ঠান্ডা করার জন্য, যে না তোমার করে ঘুরাইলাম, আমিও মিটি করে আসি, বুঝেন নাই? ব্যাপারটা হয়েছে এই জায়গায়। আপনার সাথে একটু স্যার দেখা করা দরকার, আমার এই বিষয়ে একটু আপনার সাথে একটু আলোচনা করতে। দেখা করেন, অসুবিধা। আমি তো বললাম তো আমি 3 কোটি টাকা অ্যারেঞ্জ করতেছি, অলরেডি 60 লাখ হয়ে গেছে। ওই যে একটা পোস্ট দিছিলাম, মনে আছে? শুনে আমার পোস্ট দেখে অনেকে সমালোচনা করে, কিন্তু আমি এটা গায়ে লাগাই না। কেন জানেন? ওর সমালোচনা হয় কিন্তু আমার কাজ হয়ে যায়। কথা বলছেন, সমালোচনা করলেই ভালো স্যার। এই যে মানুষ সমালোচনা করছে, আমরা আজকে 5 বছর ধরে ক্লাস করতেছি না ভাই? আমরা তো ক্লাস করতেছি। তো শুনেন, এই মনস্থির করে এই 2 ঘন্টা বের করা কিন্তু অনেক টাফ। স্যার সমালোচনা অনেকেই করবে, যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন সবাই ভালোই বলবে। না এখন পাত্তা দিই না তো, যারা সমালোচনা করছেন এক সময়, এখন আসে এখন পাত্তা দিই না, কারণ আমি তো মনে রাখছি। স্যার আপনার সাথে একটু দেখা করা দরকার, একটু দেখা করা যাবে? হ্যাঁ অবশ্যই দেখা করবে। আমি তো আপনার জন্য বসে রয়েছি 7 বছর ধরে, আপনি আসেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা যাক, আগামীকাল কি আসেন স্যার? আসেন, নরমালি ফোন দিয়ে আসেন, ইনশাল্লাহ থাকবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। সন্ধ্যার পরে আসলে অবশ্যই ফোন দিবেন, সন্ধ্যার আগে আসলে ফোন দেওয়া লাগবে না, নরমালি আমি আসি। ঠিক আছে, সন্ধ্যার আগেই আসবো, পল্টনে একটা হিয়ারিং আছে, ওখানে আসবো, সমস্যা নেই। আচ্ছা যাক, তারপর যে জায়গায় ছিলাম, এখন বলেন এইভাবে মাঝে মাঝে হয় না যে আমি এক প্রোডাক্ট আনলাম, আমার ওই নেসক্যাফের মধ্যে বিভিন্ন আইটেম থাকতে পারে না? কি বলেন? মনে করেন আমরা যে কাপড় আমদানি করবো, আমরা লিখলাম শার্টিং ফেব্রিক্স, খেয়াল করেন, তারপরে লিখলাম পেন্টিং ফেব্রিক্স। এখন এই ফেব্রিক্সের মধ্যে অনেক কোয়ালিটির কাপড় আছে না, হাই কোয়ালিটি, লো কোয়ালিটি আছে না ভাই? জি স্যার। তাহলে আপনি বলেন, তাহলে শখ করার সময় আপনার যদি এরকম ভ্যারাইটিস থাকে, তাহলে আপনি এভাবে ভেঙে দিতে পারেন না। দেখেন তো এখানে ব্র্যান্ড নেম আলাদা দেওয়া আছে না ভাই? দেখছেন আলাদা আছে, খেয়াল করছেন? তাহলে আমি যদি লিখি কুকিং সস এই ব্র্যান্ডের এত কেজি, তাহলে আমার টাকা সুনির্দিষ্ট হয়ে গেল না? জি। দেন দেখেন ক্যাস্টর অয়েল আমি যদি লিখি এই ব্র্যান্ডের এত ml, এইভাবেই দেখেন আমরা কি করছি, দেখছেন? ক্যান ফুড বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু, কারণ কি দেখবেন যে এক ব্র্যান্ডেরটা কিন্তু একই রকম। তাহলে বাস্তব জীবনে এইভাবে আপনারা বিল অফ এন্ট্রিতে আসছে মনে করেন ক্যান ফুড, কিন্তু এখানে ক্যান ফুড দিয়ে ব্র্যাকেটে আবার যদি ভেঙে দেন, তাহলে আপনার কি ক্লিয়ার হয়ে যাবে না এই বিল অফ এন্ট্রি শখ এটা ভাই? বলেন তো। জি স্যার। না হলে তো প্রমাণ দিতে পারবেন যে এই বিল অফ এন্ট্রির শখ এটা, কি বলেন? তাহলে মাঝে মাঝে এরকম হতে পারে যে আপনারা কী করবেন, বিল অফ এন্ট্রিতে নাম আছে এরকম, তখন দেখেন আমাদের শখের নামটা কীভাবে হয়, খেয়াল করেন। এই যেখানে দেখেন, এখানে আমরা কী লিখছি, দেখছেন কী লিখছি? কুকিং সস। বলতে পারবেন না ভাই কুকিং সসটা আছে বিল অফ এন্ট্রিতে, আর আমি এই ব্র্যান্ডে বিক্রি করছি, দেখেন তো ভাই, হবে কি না বলেন? আপনি বলতে পারবেন কি না যে কুকিং সসটা হচ্ছে বিল অফ এন্ট্রিতে আছে, আর প্যাকিং লিস্ট অনুযায়ী আমি এই কুকিং সসটা ভেঙে এরকম কয়টা শখ হয়েছে দেখেন, একটা 2টা 3টা, এবার অনেক শখ হয় না ভাই? কি বলে?
প্রত্যেকটার জন্য তো স্যার তাহলে আলাদা আলাদা শখ হচ্ছে স্যার। হ্যাঁ শখ হবে, তাহলে এইভাবে সবগুলি রেডি করো, দেখেন বুঝলেন কিনা সবাই? জি স্যার। আচ্ছা তাহলে মোটামুটি তো আমি আজকে আলোচনা করে দিলাম, তাহলে এক কাজ করি যে আমি শেষ না করে আপনাদের দেখার জন্য দেই শখগুলি, কি বলেন গ্রুপে? জি স্যার। স্যার এটা একটা ফাইল আকারে দিলে আমরা স্যার প্রিন্ট দিয়ে আসলে স্যার বাস্তবিক হাতে না নিয়ে দেখলে স্যার এইভাবে আমি বলি আজকে আজকে কিন্তু আমি সার্ভিসগুলি রেয়াত না নিয়ে শখটা করে দিছি। দেখেন আমি কিন্তু সার্ভিসগুলি রেয়াত নেই নাই আপনাদের বোঝার জন্য। এখানে কিন্তু দেখেন আমি রেয়াত আনছি, বলেন না স্যার রেয়াত আনতে হবে, আগে বোঝেন কিভাবে হইলো তারপরে ওটা আনবো, ওটা আনার সুযোগ আছে। তাহলে আমি যদি ফাইলটা দিয়ে দেই আপনারা এই যে এটা ডাউনলোড করে এবার দেখবেন, ঠিক আছে? এই দেখেন এই ওয়ার্কিংটা আছে দেখে, তাহলে এই দেখেন এই ওয়ার্কিংটা যে ঠিকমতো করে আপনি কিন্তু বলতে পারবেন। দেখেন এই যে বিল অফ মেটেরিয়াল প্রোডাক্ট বেচতে আমার ভ্যালু হয়েছে, দেখেন টোটাল দেখেন ভ্যালু হইলে কত, এত টাকা, ব্যাট দিছি 3,16,000 টাকা, এটি দিছি কত, এত টাকা, আমি এই যে এডিশন করছি কত পার্সেন্ট, দেখেন এই যে দেখেন বুঝাই দিই। এটা হলো পণ্যের নাম, সরি কোন কোম্পানি থেকে কিনছেন, এটা হলো কার থেকে কিনছেন, এটা হলো বিল অফ মেটেরিয়াল অনুযায়ী নাম, এটা হলো প্যাকিং লিস্ট অনুযায়ী নাম, এসএস কোড, সাইজ। দেখেন এই যে বিল অফ মেটেরিয়ালতে আছে না যে 350 ml, দেখেন 350 ml 12 পিস মিলে 50 কার্টুন এভাবে থাকে না আমাদের বিল অফ মেটেরিয়ালতে? দেখেন তো। জি স্যার। বিল অফ মেটেরিয়ালতে আছে কিনা বলেন? এই দেখেন প্যাক সাইজ কয়টা, 12টা, এলসি কোয়ান্টিটি কয়টা, 50টা। তাহলে দেখেন তো 12 দিয়ে 50 দিলে আপনি কার্টুনে যদি শখ, কেউ যদি বলেন যে ভাই আমি তো পাইকারি সেল করি কার্টুনে, সে কার্টুনে শখ দিতে পারবে না? জি স্যার পারবে স্যার। তাহলে এই দেখেন 12 50 ইন্টু তাহলে কার্টুনের সংখ্যা বেড়ে গেলো, একটা কার্টুনের ওজন কত, 350, তাহলে টোটাল ওয়েট বেড়ে গেল না 210 কেজি। দেখেন তো, তাহলে এই যে এইটাই দেখেন এইভাবে, দেখছেন? এই দেখেন এত পিস, প্রতি পিসের ওজন হতে এত, এলসিতে 50 কার্টুন হলো, তাহলে বলেন 600 পিস কিনা, বলেন 600 পিস না ভাই? তাহলে 600 পিস হলে 210 কেজি। তাহলে দেখেন তো এত কেজির দাম যদি এত টাকা হয়, 210 কেজির দাম কত বাই করতে পারবেন না? বুঝলেন? জি স্যার। যে এত কেজির দাম যদি এত টাকা হয় তাহলে 312 কেজির দাম কত বাই করতে পারবেন না? এইভাবে তাহলে এই এত কেজির দাম যদি মানে এত টাকা ইজুকাল টু কি 600 পিস না ভাই? তাহলে প্রতি পিসের দাম বাই করতে পারবেন না? জি স্যার। তাহলে আমরা এডিশন করছি কত, 33.33%। তাহলে এত টাকা হলো ক্রয় মূল্য, এডিশন হলো 19 টাকা, তাহলে এডিশন সহ ক্রয় মূল্য হলো 77 টাকা, 15% ব্যাট দিবেন 11 টাকা, তাহলে এমআরপি 88 টাকা না? জি স্যার। তাহলে এই 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 ইয়াটা আমি হোয়াটসঅ্যাপে দিব, ক্লাসের পরেই দিতেছি, দিলে আপনারা এটা স্টাডি করবে। আমার মনে হয় নেক্সট ক্লাস এটা শেষ করি, কি বলেন সবাই? জি স্যার। এবং এটার সাথে আমি আপনাদের ক্রয় বিক্রয় হিসাবটা দিয়ে দিব। শুনেন আমি কিন্তু কোশ্চেনটা দেই নাই, পুরাটা বোঝাই। তারপরে আপনারা দেখবেন যে এই কোশ্চেনে আছে যে এই কোম্পানি কি করে, দাঁড়ান দেখাচ্ছি। এটা কিন্তু একটা বড় উদাহরণ, মাস্টার উদাহরণ, ঠিক আছে? কারণ যেহেতু আপনাদের অনেকদিন গ্যাপ দিচ্ছি, আজকে পোষায় দিচ্ছি। এই কোম্পানি কি করছে, এই 6.3 দ্বারা, সরি এটা না, এই দেখেন এই 6.3 দ্বারা এই সবগুলি পণ্য বিক্রি করে দিবে। দেখেন এই 6.3 দ্বারা কি করবে, সবগুলি পণ্য বিক্রি করে দিবে। তাহলে এটা আপনারা 6.2.1 বাদ দিতে হবে না? জি স্যার। তাহলে এই 6.2.1 থেকে বাদ দিলে তাহলে আপনারা বলেন 6.2.1 এর ক্রয় বিক্রয় আপনাদের ক্লিয়ার হবে কিনা? জি স্যার। ক্রয় বিক্রয় ক্লিয়ার হবে। তারপরে আমরা এটা থেকে যে 6.6 আছে, 6 এই আরো দেখেন 6.6 আছে, 6.7, এগুলি নিয়ে নেক্সট ক্লাস। আর মানে একটা বাণিজ্যিক আমদানিকারক যে সারা মাস ব্যাপী 45টা ব্যাট চালান ইস্যু করবে, প্রায় 50টা আইটেম তার আছে, তার খাতাটা কিভাবে রাখবে এটা আমরা আলোচনা করবো নেক্সট ক্লাসে, ঠিক আছে? কি বলেন? জি স্যার। তাহলে আপনাদের আজকে দিয়ে দিব, আপনারা দেখেন লাস্ট টাইম ফিনিশিং দিব, এবং লাস্টে আমরা একটা 9.1 রিটার্ন রেডি করবো এই 1 মাসের। কারণ আপনারা তো শুধু একটা দুইটা আইটেম দিলে বুঝবেন না, তাহলে আপনারা পুরো 1 মাসের তথ্য, যে 40টা ব্যাট চালান দিয়ে পণ্য ডেলিভারি দিলেন, সবগুলি খাতায় করার পরে টোটাল সেলসটা কত আসে, হ্যাঁ রিটার্নটা কি, রিটার্নের মধ্যে অফিস ভাড়া আছে, বেতন আছে, হ্যাঁ আপনাদের আরও অন্যান্য বিদ্যুৎ বিল টিল আছে, এগুলি যে 9.1টা কীভাবে রেডি করবেন এটা আলোচনা করবো। আর যেহেতু 26 আছে কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করি, কি বলেন? আচ্ছা স্যার টেক্সটের ক্লাসটা কি অনলাইন অফলাইন অনলাইন দুইটা করা যায় না স্যার? না দুইটা করব না, আমি বলি আমার মেইন প্ল্যান হচ্ছে ট্যাক্স নিয়ে আজকে অনেকদিন ধরে গবেষণা করতেছি, ট্রেনিংও করছি,
যেহেতু আমি বলি আমি একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে পাইছি, উনি মানে মেন্টালি আমাকে সম্মতি দিচ্ছে আর কি, মানে মৌখিকভাবে সম্মতি দিচ্ছে, এখনও ফাইনাল না। আমি দুই একজন সিনিয়রকে আনার চেষ্টা করতেছি, আমি সিনিয়র না। একজন ফেসবুকে লেখছে যে আপনি ট্যাক্স এক্সপার্ট, আমি বলি ট্যাক্সের টটাও পারি না। যারা আমি স্বীকার করতেছি আমি টটাও পারি না। হ্যাঁ, আমার ট্রেনিং সেন্টার আছে, আপনাদের একটা একত্রিত করে দেই। আমি 2-3জন সিনিয়রকে আনার চেষ্টা করতেছি, ওরা আসলে আমরা ডিসকাস করব, কি বলেন? করে শোনেন, পৃথিবীতে একসময় আমিও চালান লিখতে পারতাম না, আজকে আপনাদের ক্লাস করাচ্ছি কিনা বলেন? জি স্যার। তাহলে অসম্ভব বলে পৃথিবীতে কিছুই নাই, আমরা স্টাডি শুরু করি। হ্যাঁ, আমি ট্যাক্সের কাজ কিন্তু করি না, যেমন আমি কিন্তু ট্যাক্সের কাজ করি, কিন্তু ব্যাটের লেভেলে এক্সপার্ট না দেখে বলি না, ঠিক আছে? এটা হলো পারি না যে এমন কিছু না, কিন্তু পারি, কিন্তু বলি না। যেহেতু আমি ওই লেভেলে, যেহেতু ব্যাট নিয়ে আপনি যেই লেভেলে আমার উপরে আস্থা পাবেন, ট্যাক্স নিয়ে হয়তো আস্থা পাবেন না, কিন্তু আমি কি ওটা বলি না, হয়তো আরও সময় লাগবে, কি বলেন? 18 বছর ব্যাটের কাজ করছি, ট্যাক্সের কাজ করি নাই তো এত বছর, তাহলে এক্সপার্ট কই থেকে হবো বলেন? এই জন্য মনে করছি যে ভাই বেড়াদারা আসুক। শোনেন, জীবনে আমি আমার সুযোগগুলি কীভাবে নেই। ব্যাটের যখন নতুন আইন আসলো তখন কিন্তু আমি এটাকে পুরা দমে কাজে নিছি। কারণ কি, তখন অনেক লোক আপডেট হয় নাই, বুঝেন? অনেক লোক অনেক দিন কাজ করার কারণে অভিজ্ঞ ছিল, কিন্তু নতুন আইনে আপডেট হয় না, তারা কি ঝরে গেছে না, কি বলেন? জি স্যার। ধরতে পারছেন? ঠিক ট্যাক্সের আইনটাও কিন্তু চেঞ্জ হয়েছে। এখন আপনি নতুনটা আপডেট করবেন, অনেকের মধ্যে জড়তা, আরে নতুন আইনে জানে কি আছে, এই চান্সে আপনি মাঠ দখল করে ফেলান। জি স্যার। এই জন্য আমরা ট্রেনিং গুলো তো স্যার মূলত এই জন্যই করা, যে কাজের সাথে নিজেকে, সময়ের সাথে নিজেকে আপডেট করা। শুনেন, আমাদের উদ্দেশ্য এটাই, আমরা প্রত্যেকে কি করবো, প্রত্যেকটা ধারা নিয়ে আলোচনা করবো, পড়বো, নিজেরা ডিসকাস করবো। কলে আপনার কনসেপ্ট কিলাই যে এক ভাই ওই উৎসগত নেচার নিয়ে আলোচনা করলো, আপনারা বাকিরা শুনছেন না ভাই? সবাই কি জানলেন না যে একটা নতুন লাইন, কি বলেন? জি স্যার। এগুলি তো এই উদ্দেশ্যে তো আমরা এই গ্রুপটা করছি, এই উদ্দেশ্যে আর কোনো কিছু না। টাকা পয়সা কিছু থাকবে না, ওই আপনারা আসলেন সবাই মিলে, যদি বললেন আজকে বুটমুড়ি খাবো, খাইলেন, আমি টাকা নিব না, দিব না, শেষ। জি স্যার। এমনি চা খাওয়াবো আর কি, শুধু চা খাওয়াবো, চা খাওয়ানোর সমস্যা নাই, ঠিক আছে? চা খাইতে কয় টাকা লাগে, ওইটা আমরা থাকবো ভাই বেড়াদের একসাথে আড্ডা মনে করেন আড্ডা দেওয়ার মতো, ফিজিক্যাল আড্ডা দেওয়ার মতো। একদিন আসলেন, সপ্তাহে একদিন বসলাম, এই আর কি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন কোশ্চেন আনসার থাকলে বলেন। স্যার আমার এই যে মানে ওই যে স্যার এডিশনটা, স্যার এডিশনটা তো করেন না স্যার, ওইটা তো একটু আমি বলি কি বলছি, পরে ক্লাসে আলোচনা করবেন। না পরে ক্লাসে আলোচনা করব। এডিশনটা হলো কোনটা? আপনি ব্যাট পাইছেন কত পার্সেন্ট বলেন, ব্যাট ফেরত পাইছেন কত পার্সেন্ট? বলছি ব্যাট কার্ড পান কত, 15% না? 15% না? জি স্যার। আর এটি পান কত পার্সেন্ট? 5%। মোট কত পার্সেন্ট হলো বলেন? 20%। 20। আচ্ছা, আপনি এই 20% বেশি অ্যাডজাস্ট করতে পারবেন না? তাহলে আমরা কি জানি যে আমরা টাকা দিব না, নিব না। তাহলে দেখেন, এই 20% টাকা অ্যাডজাস্ট করতে হলে আমরা কি জানি যে 5 টাকা যদি আমার ব্যালেন্সে থাকে, 15 দিয়ে ভাগ দিলে 100 দিয়ে গুণ দিলে আমি বলতে পারি না কয় টাকা পণ্য বেচতে হবে। আমাদের আগের আইনে সমাপনী যে থাকা লাগতো না ভাই? তখন কারো যদি এরকম 10,000 টাকা থাকতো, সে কি করতো, 15 দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ দিয়ে বলতো না স্যার 10,000 টাকা দিয়ে এত টাকা প্রোডাক্ট বেচা যাবে, বলতেন কিনা বলেন? তাহলে আমরা 20 টাকা অ্যাডজাস্ট করতে পারবো প্রতি 100 টাকায়। তাহলে আমরা ভাগ 15 ইন্টু 100 দেন, তাহলে আপনি কি জানেন, আমি 133 টাকা পণ্য বেচতে ব্যাট 15,000 টাকা আসে, 15 টাকা আসে, দেখেন তো। জি স্যার। তাহলে আমরা কি জানলাম যে আমি 1 লাখ টাকা পণ্য কিনলে 15,000 টাকা ব্যাট দিব, 5 টাকা এটি দিব। এই প্রোডাক্টটা আমি 1,33,333 টাকা দিলে আমার ব্যাট আর এটিটা জিরো হবে, এর উপরে গেলে ব্যাট দিতে হবে। এই স্কেলটাই আমরা নির্ধারণ করেছি যে 33.33% দিলে ব্যাট জিরো হয়। দেখবেন যে আগের আইনে কি করতো, এনবিআর আমাদের থেকে 34% এডিশন নিত না ভাই? আগে আপনারা কি করতেন, 34.44% এডিশনের ব্যাট দিয়ে আসতেন না পুরাতন আইনে? বলছি পুরাতন আইনে এডিশন দিতে কত পার্সেন্ট বলেন? 33.34% উপরে ব্যাট দিতেন না, কি বলেন? জি স্যার, 33.33%। আচ্ছা, আমি তো অনেকটা আগে ভুল বলছি, 33.34%, 33.34 উপরে দিতেন। 33.34 উপরে ব্যাট দিলে সরকার আর ব্যাট দাবি করতো। এখন তো আপনারা দেন না, এই জন্য সরকার বলে, কারণ তারা জানে 33.33% উপরে এডিশন না দিলে আপনি টাকা দিবেন না। এটাই সেই কোশ্চেন, বুঝছেন? এটা যা নেক্সট ক্লাসে দরকার আলোচনা করে দিব। এখন বলেন আর কার কি কোশ্চেন আছে? স্যার ওই যে আপনার হচ্ছে যারা অনেক সময় বিনের ভিতরে লেখা থাকে,
মানে ট্রেডার, প্রকিউরমেন্ট প্রোভাইডার, আবার হচ্ছে আপনার ধরেন ম্যানুফ্যাকচারার, সবগুলো একসাথে টেকনিক্যালি লেখা থাকে। এই ক্ষেত্রে স্যার যে সাপ্লাই দিবে মানে তাকে কোনটা হিসেবে কাউন্ট করবে? আচ্ছা, আপনি এক কাজ করেন, একটু আইকিউ ইউজ করবেন। হ্যাঁ, এখানে যে আপনার সুপার ট্যালেন্ট হতে হবে। মনে করেন একজন আপনাকে অ্যাক্সেসরিজ সাপ্লাই দিল, খেয়াল করেন, অ্যাক্সেসরিজ সাপ্লাই দিল নগদ টাকায়, এলসির মাধ্যমে না, বা এমন পণ্য সাপ্লাই দিল। এখন আপনি জানেন ওনার একটা কার্টুন ফ্যাক্টরি আছে, খেয়াল করেন, কিন্তু উনি প্লাস্টিকের ফ্যাক্টরি নেই, তাহলে আপনি আইকিউ ইউজ করবেন না যে ভাই কার্টুনটা আপনি ম্যানুফ্যাকচারিং করে দিয়েছেন, প্লাস্টিকটা তো ট্রেডিং করে দিয়েছেন, বুঝেন নাই? মাঝে মাঝে কি আপনার এইরকম ইউজ করা লাগতে পারে আইকিউ। অথবা আপনি জানেন উনি একজন সাপ্লায়ার, বুঝছেন? অনেক সময় দেখবেন, আমরাও তো দেখি যে আমার এক ক্লায়েন্টের কার্টুন ফ্যাক্টরি, নিজামুদ্দিন প্রিন্টিং অ্যান্ড প্রেস, কিন্তু ওটা প্লাস্টিক ইন্ডাস্ট্রি নাই, উনি আমাকে প্লাস্টিকও সাপ্লাই দিছে, ববিনও সাপ্লাই দিছে, তারপর ট্যাগও সাপ্লাই দিছে। তখন আমি বলি না ভাই কার্টুনটার আপনি উৎপাদনকারী, বাকিটা আপনি দোকানদারে ব্যাট দিবেন। এইভাবে আপনার কি ব্রেন খাটাইতে হবে, বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর কার কোশ্চেন আছে বলেন। এই আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে স্যার, সেটা হলো যে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, সেই ক্ষেত্রে স্যার অবশ্যই সে রেয়াত পাবে না ট্রাঙ্কেট লিস্টের মধ্যে স্যার, এটা একটা সত্য স্যার, তাই না স্যার? দান বুঝি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান 15% নিচে সেবা দিচ্ছে, ঠিক না? হ্যাঁ জি, ওই যে ট্রাঙ্কেট লিস্টের মধ্যে স্যার, এটাই তো 15% নিচে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সেবা দিলে রেয়াত পাবে না। হ্যাঁ, ঠিক আছে, কারণ আমরা জানি রেয়াত দিতে হলে এখন কথা হলো স্যার সে তো সেবা দিছে, এখন 6.3 তো স্যার এই যে যার কাছে সেবাটা দিছে তার নাম ঠিকানা তো হবে না স্যার? হবে স্যার? দাঁড়ান আমি বলি, আগে বলেন কেন হবে না। আর না, যেমন আমি একটা পণ্য কিনছি, আমি শার্ট কিনছি, আমি স্বপ্ন থাকে বা সেবা প্রদান করতে চাই, বা খাওয়ার দোকানে আমি খাইছি স্যার, আমার কাছে 6.3 দিবে বা যে বলি সে আমার নাম ঠিকানা জিজ্ঞেস করে স্যার? কেউ জিজ্ঞেস করে না। আরে আমি একজন অন্যায় করলে এটা নিয়ম বলতে পারি আমরা? আমি বলি একজন অন্যায় করলে নিয়ম বলতে পারি কিনা বলেন? বলি 10টা লোক লাইনে দাঁড়াইছে, স্যার আপনার নাম কি, আপনার মোবাইল নাম্বার কত, একটু কাজের হেসাল হবে কিনা বলেন? হবে। তখন কি করে মেশিন দিয়ে ইয়া করে বলে না স্যার আপনার কার্ড আছে কিনা, মেম্বারশিপ আছে কিনা? আমরা তো অনেক বলি যে ভাই মেসেজ দিয়ে বিরক্ত করেন, মেম্বারশিপ নাই, তখন সে একটা কাগজ বের করে দেয়। এটা আপনি এইভাবে বুঝেন, হেসাল করার জন্য, দ্রুত করার জন্য এটা করে। কিন্তু সে কিনা আপনি যখন মেডিকেলে যান বলে না স্যার আপনার নাম্বারটা বলেন, রোগীর নাম বলে না? হ্যাঁ জি, বলে। তাহলে এর জন্য তো আমরাই দায়ী, কি বলেন? আমাদের তাড়াহুড়া। এখন সেই ক্ষেত্রে স্যার 6.2টা স্যার কিভাবে মেইনটেইন করব? যে বিষয়টা আপনি এখন ক্রেতা না বিক্রেতা এটা বলেন? আমি তো বিক্রেতা, আমি যে সার্ভিস দিয়ে দেখতেছি, আমার তো ওই নাম ঠিকানা কিছু নাই, আমি 6.2টা আমি কিভাবে তো গড়গুলা ফিল আপ করব? ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করবেন, এখন থেকে চেষ্টা করবেন আপনার এই স্বপ্ন আগোরা বা আপনার সুভাষ হবে মেয়েদের বলে দিবেন যে ক্রেতার নাম ছাড়া পণ্য বেচা যাবে না, দরকার হলে রহিম মিয়া, করিম মিয়া, এরকম 50টা নাম এন্ট্রি দিয়ে দিতে বলবেন। অনিয়ম তো আপনি করতেছেন। আপনি যদি বলেন যে স্যার অসুবিধা নেই, 1 মিনিট আপনার নামটা বলেন, এই তারিখটা দিয়ে দিলেন, আর কিছু দরকার নেই, শুধু নামটা বলেন, নাম ছাড়া দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে। আপনি যখন আমি যে সার্ভিসটা দিয়ে দেখতেছি, এই ক্ষেত্রে আমি খাওয়া যে বিক্রি করতেছি, খাওয়ার এখানে স্যার আমার অনেক রকমের মশলা আছে, তারপরে চাল আছে, ডাল আছে, যদিও আমার অব্যাহতি, কিন্তু আমার তো স্যার এইগুলো স্যার 6.1 আমার মেইনটেইন করা লাগতেছে। সেই ক্ষেত্রে স্যার এটা তো শেষ করি। প্রথম হলো আপনার পোস্ট সফটওয়্যার আছে কিনা বলেন, আপনার এনবিআর অথরাইজড সফটওয়্যার আছে কিনা বলেন? পোস্ট সফটওয়্যার আছে? নাই স্যার। না, আপনারা বললেন একটু আগে কাগজ বের হয় স্বপ্নের মতো, মানে খাতাপত্র মানে পজ মেশিন, আমি স্যার পজ মেশিনের কথা বলছি স্যার, পজ মেশিন। আমি এটাই তো বলতেছি, দাঁড়ান না, পজ মেশিন আপনার কাগজ বের হয় কিনা অটোমেটিক বলেন? হ্যাঁ বের হয়। ওইখানে স্টক আছে কিনা বলেন? হ্যাঁ আছে। তাহলে ওটাকে আপনি রেজিস্টার বলেন না কেন? এখন স্যার এখানে একটু তো ঝামেলা স্যার, অনেক রকমের আইটেম, আবার কত ব্যবহার করলাম সেটা তো আমি বলি। আপনি কি মনে করেন স্বপ্ন আগোরা মিনা বাজার এরা আবার 6.2.1 রাখবে এই ইয়া খাতায়? তারা পাগল হয়ে যেতে বসব, কি বলেন? তাদের ওইটাই ওইটাই রেজিস্টার, তারা ডিক্লেয়ার দিবে যে আমার এই রেজিস্টারের মধ্যে সব আছে, এনবিআর যখন দরকার হবে ওইখান থেকে ডাটা নিয়ে নিবে। স্যার জি
মানে কোন পলিসি অ্যাপ্লাই করবে, মানে কোন মডিউল অ্যাপ্লাই করবে? আমি তো কাজ করি, নাম বললাম না, আমি তো এদের কয়েকজন অ্যাডভাইজার। এটা হইলো তাদের 110টা ব্রাঞ্চ, 200টা ব্রাঞ্চ। হ্যাঁ, তারা বলবে যে আমাদের যে পোস্ট সফটওয়্যার যে স্টক, ওখানে কিন্তু একটা স্টক আছে, ওরা কিন্তু বলতে পারে যে এই ব্রাঞ্চে প্রোডাক্ট আছে, এখানে এত মিনিমাম স্টক আছে, এগুলো কিন্তু বলতে পারে। তাহলে এটাই তার স্টক রেজিস্টার, তার জন্য 6.2.1 প্রযোজ্য না। স্যার এটা কি কোনো আইনে বলা বা মানে আচ্ছা, মানে আইনে বলা না থাকলে আপনার পোস্ট সফটওয়্যারের কাগজকে ব্যাট চালান কেন বললো বলেন তো? আপনি শোনেন, এখন আপনি যদি মনে করেন আলতু ফালতু কোম্পানি থেকে নেন, যেখানে চালান নিয়ে সন্দেহ, ওটা তো আলাদা। এনবিআর এর অথরাইজ সফটওয়্যার নিলে এনবিআর যেটাকে অ্যাপ্রুভাল দিয়েছে, এটাই তো পোস্ট সফটওয়্যার। সবাই কি বলেন বাকিরা? আর যদি পোস্ট সফটওয়্যার না হয় স্যার, সেক্ষেত্রে স্যার করণীয় কি স্যার? যে অ্যাজ পার এমনি ম্যানুয়াল 6.1 আপনি নরমাল মুদির দোকানের কথা চিন্তা করেন, যা সফটওয়্যার নাই নাই এনবিআর। আমি বলি শুনেন, এনবিআর খালি কাগজ বেরোলে এটাকে অ্যাপ্রুভাল দেয় না। এনবিআর অ্যাপ্রুভাল দেয় কোনটা? আপনারা এই একটা পড়বেন, ওই যে কি বলে এটাকে, সফটওয়্যারের ব্যবহার একটা বিধিমালা আছে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি। এনবিআর তখনই অ্যাপ্রুভাল দেয় যেখানে আপনি 6.3 দ্বিতীয়বার কাটতে পারবেন না, তখনই আপনাকে অ্যাপ্রুভাল দেবে। ঠিক আছে, আমি আপনাকে বলে দিচ্ছি, দাঁড়ান। 6.3 নাম্বার কথা, আমি এই একজনকে দিচ্ছিলাম তো হোয়াটসঅ্যাপে কালকে, আমি আপনাকে বলে দিচ্ছি কত নাম্বার আদেশ পড়বেন। ওই আদেশে বলা আছে যে কোন সফটওয়্যারে এই জিনিসটা আপনি এইভাবে করতে পারবেন, মানে আপনি অ্যাপ্রুভাল পাবেন। এক মিনিট। আচ্ছা স্যার, আরেকটা জিনিস সেটা হলো যে আমি যে বিল্ডিংটা বানাবো সার্ভিসের এগেইনস্টে, আমার তো হোটেলটা আমি বানাচ্ছি, তো এগেইনস্টে যে আমি যে আমার বিল্ডিংটা তার ভিতরে ইট বালি সিমেন্ট যে লাগতেছে, এর এগেইনস্টে তো আমি কোনো ভ্যাট বা কিছু রিয়াতি বা আরে বাবা এতগুলো করলে হবে না। মিলন ভাই একটু করেন, স্লো করেন, একটা শেষ করি। জানেন 2019 সালে 16 নাম্বার জিও, সবাই লেখেন, 2019 সালের 16 নাম্বার জিওতে বলা আছে, যেটা পাবলিশ হয়েছে 30/6/2019-এ। 2019-এ 16 নাম্বার জিও পড়বেন, ওইখানে কোন সফটওয়্যার আপনারা ইউজ করতে পারবেন, কোডটা ইউজ করতে পারবেন। আপনার খালি পোস্ট সফটওয়্যার লাগাইলে হবে না। 30,000 টাকা দিয়ে সফটওয়্যার পাওয়া যায়, 6.3-কে একটা সিরিয়াল নাম্বার 3টা বাই করা যায়, এটার কোনো কাজ হবে না। 2019 সালের 16 নম্বর জিও জেনারেল অর্ডার পড়বেন। ঠিক আছে, ওই জিওতে বলা আছে যে কোন কোন সফটওয়্যার এই মানদণ্ডই হবে, ওই মানদণ্ড হলেই আপনি ইউজ করতে পারবেন। হ্যাঁ, এবার দ্বিতীয় কোশ্চেন বলেন, তারপর আপনার কোটা শেষ। দ্বিতীয় কোশ্চেন হলো স্যার, আমি যে বিল্ডিংটা বানাচ্ছি, যারা আমার সার্ভিসটা দেওয়ার এগেইনস্টে যে রড বালি সিমেন্ট যে কনক্রিট যে আমি পারচেজ করতেছি, এর এগেইনস্টে স্যার কি ভ্যাটের কি মানে কি হবে স্যার? এর ভ্যাটটা তো আমি নিতে পারছি না। শুনেন, আপনি কি দিতে হবে কিনা রিয়েল এস্টেট কোম্পানির অ্যাঙ্গেল থেকে বলতেছেন, না কোনো কোম্পানি নিজের বিল্ডিং বানাচ্ছে এই অ্যাঙ্গেল থেকে বলতেছেন? না না স্যার, সেবা প্রতিষ্ঠানই তো, আমি তো সেবা দিয়ে থাকতেছি ভাই। সেবা দিবেন, ঠিক আছে, সেবার যদি আমি দিয়ে থাকি, আমার যদি বিজনেস যদি হোটেল হয়ে থাকে, তাহলে আমি হোটেলটা আগে দাঁড় করাইতে হবে না স্যার? আমি তো সেটাই আপনার প্রশ্ন করলাম, আপনি তো প্রশ্ন তো বুঝতে পারেন নাই। আমি কি বলছি যে আপনি কোনো রিয়েল এস্টেট কোম্পানি হিসাবে কাজ করতেছেন, না নিজের বিল্ডিং নিজে বানাইতেছেন মিস্ত্রি রেখা? নিজের বিল্ডিং নিজে বানাচ্ছি, নিজের বিল্ডিং নিজে বানাচ্ছি। এইভাবে মাথায় রাখবেন, বালু কেনার সময় ব্যাট চালান দ্বারা কিনবেন, রড কেনার সময় ব্যাট চালান দ্বারা কিনবেন, ইট কেনার সময় ব্যাট চালান দ্বারা কিনবেন, তাহলে ঝামেলা মুক্ত থাকবেন। আর যদি না কিনেন, তাহলে সিএ রিপোর্ট নিয়ে বলবে যে আপনার যে বিল্ডিং তৈরি করছিলেন এই এত কোটি টাকা, এটা কেনা ব্যাটগুলি কই। আচ্ছা, তাহলে ঠিক আছে স্যার। তাহলে আমি কি স্যার, আমি অন্য বিন দিয়ে স্যার ওইগুলো পারচেজ করতে পারবো? আমার যে সেন্ট্রাল বিন যে আছে, আমার 2টা বিন, ওটার জন্য আমি বিন অ্যাপ্লাই করছি, আমি বিন অলরেডি পাইছি। আর আমার যে মাস্টার বিন যেটা আছে, সেটা রেখে আমি পারচেজ করতে, এটা ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা স্যার? কারণ আমার তো ওই বিনে আমার কোনো অ্যাক্টিভিটিস নাই স্যার। আমার তো বিল এত কোশ্চেন করলে জটিলতা তৈরি হবে, আপনি বোঝার চেষ্টা করেন, এত কথা বলে তো সমস্যা। আস্তে আস্তে বোঝেন। প্রথম হইলো আপনার কোম্পানির নাম কয়টা? স্যার 2টা স্যার, 2টা। তাহলে যেই কোম্পানির কাজ ওই কোম্পানি বিন্দা করবেন, আপনি এক কোম্পানির কাজ আরেক কোম্পানি বিন্দা করবেন কেন? যেই কোম্পানির কনস্ট্রাকশন হচ্ছে ওই কোম্পানি বিন্দা করবেন। স্যার নতুনটায় তো কোনো অ্যাক্টিভিটি শুরু করতে পারি না, কারণ ওইটা তো কোনো কিছু হচ্ছে না। এখন ওই কোম্পানির নতুন আমার পুরাতনটা দিয়ে ওইটা দাঁড় করানোর চেষ্টা করছি স্যার। এখানে কোনো অডিটে কোনো ঝামেলা হবে কিনা এটা জানার চেষ্টা করছি। মন করা হবে না। আপনি নিজাম ট্রেডিং এর একটা কোম্পানি, নিজাম ফুড একটা কোম্পানি, আপনি নিজাম ফুডের ফ্যাক্টরি বানাবেন, নিজাম ট্রেডিং এর ব্যাট চালানে এন্ট্রি দিবেন, এটা হইব নাকি? এটা কি ইচ্ছা মতো করলে হবে নাকি? আপনি যেই কোম্পানির কাজ করবেন ওই কোম্পানির বিনে এন্ট্রি দিবেন। সোজা বাংলা কথা বলছেন তো?
যে আপনি যে কোম্পানির অ্যাকাউন্টসে দেখাবেন, যেই কোম্পানির সিএ রিপোর্টে দেখাবেন, ওই কোম্পানি বিনে কাজ করবেন। আপনার নিজাম ট্রেডিংয়ের থেকে বিন আছে, আপনি নিজাম ফুডের বিন নেন নাই, এখন আপনি ওই ফ্যাক্টরি মেশিনারি সব ট্রেডিংয়ে ঢুকাবেন নাকি? তাহলে তো কেস খেয়ে যাবে। যে কোম্পানির বিন ওই কোম্পানি কাজ করবেন। আচ্ছা, আপনার কোটা শেষ, অন্যরা কোশ্চেন থাকলে বলেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ সরি বলেন। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। হ্যালো স্যার। জি, এই আমাদের এই যে ট্রেড ফেয়ার, যেটা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারের জন্য একটা বিন আসবে, মানে অস্থায়ী একটা বিন করা হয়েছে। হ্যাঁ, এই বিনটা করাতে মার্চ মাসে তো মেলা শেষ হয়েছে, ওই সময় রিটার্ন একটা দেওয়া হয়, তো রিটার্ন না দেওয়ার জন্য ওরা চিঠি দিচ্ছে। এই রিটার্নটা কি অস্থায়ী হলে কি রিটার্নটা কি পরে কি একবার রিটার্ন দিয়ে কি এটাকে বন্ধ থাকে? আচ্ছা, না রেগুলার দিতে হবে স্যার? আচ্ছা, এখন প্রথম হলো আপনার বিনটা ইউজার আইডি পাসওয়ার্ড কি আপনাকে ওনাকে দিছে না জাস্ট করে দিছিল? মনে করেন আমাদের কাছে আছে বস, আমি বিন 2-3 রকম হইতে পারে। একটা হইতে পারে ফোর্স বিন, একটা হইতে পারে আপনারা নিজেরাই অ্যাপ্লাই করছেন। বিনটা কি ওনারাই করে দিছে না আপনারা অ্যাপ্লাই করছিলেন? ওরা করে দিচ্ছে স্যার, এটা ওরা করে দিছিল। ইউজার আইডি পাসওয়ার্ড কি আপনার কাছে আছে? বলছি ইউজার আইডি পাসওয়ার্ড আমাদের কাছে পাসওয়ার্ডটা নাই, ইউজার আইডি পাসওয়ার্ডটা নাই। আচ্ছা বুঝেন, দুইটা হইতে পারে। একটা হলো ইউজার আইডি পাসওয়ার্ড যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি ঢুকে যে কটা রিটার্ন জমা আছে ওগুলি দিয়ে বিন কিন্তু স্থগিত করা যায়, বা 1 বছরের জন্য করা যায়। এটা অ্যাপ্লিকেশন একটা ফর্ম আছে, ওইটা করে আপনি দিয়ে রাখলে নেক্সট মেলা পর্যন্ত আপনাকে রিটার্ন দেওয়া লাগবে না। বুঝতে পারছেন? অথবা ব্যাট অফিসে যে আপনি অ্যাপ্লিকেশন করেন যে আমরা মেলা সময় আপনারা দিছিলেন, আমি তো এটা কার্যক্রম করবো না, আবার মেলা কবে অংশগ্রহণ করি, আমার বিনটা ক্যান্সেল করে দেন। দুইটা করতে পারেন, হয় ক্যান্সেলের জন্য অ্যাপ্লাই করেন, অথবা ইউজার আইডি পাসওয়ার্ড উদ্ধার করে নিজেই ওই একটা এই মানে রিটার্নগুলি সব শেষ করে স্থগিতের জন্য অ্যাপ্লাই করেন, যেহেতু আমি মেলার জন্য করছিলাম এই বিনটা স্টপ করে দেওয়া হোক। অথবা ওই যে সাসপেন্ড করে রাখা যায় 9 মাস লেখা থাকে, কি কারণে আপনি বিনটা স্থগিত করবেন, আপনি লিখবেন যে আমি নেক্সট মেলার আগে এটার কার্যক্রম করবো না, এই জন্য স্থগিত করবো কার্যক্রম। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ বলেন, আর কার কোশ্চেন আছে? বলছি আপনাদের মধ্যে আর কার কি কোশ্চেন আছে বলেন, কারণ এটা তো আমাদের প্রশ্ন উত্তরের টাইম ছিল। ঠিক আছে, না থাকলে স্যার ওই যে 240 স্যার যে একটা জিনিস দেখাইলেন স্যার, ওই যে এখানে মুশকের আগে কত লেখা বলেন, মুশকের আগে কত? ওটা হচ্ছে উৎসে কত নেশার কথা বলতেছেন? জি 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 স্যার। হ্যাঁ বলেন, কি বলছেন? ওই যে এখানে এই যে 5 নাম্বারের সাবসেকশন 2 আর কি স্যার, ওই যে বিধি 3 এর উপবিধি 2 এর চকে উল্লেখিত সেবা ব্যতীত, এইগুলা স্যার কোনগুলাকে মেনশন করতেছে স্যার? এটা তো একটু যদি বলতেন স্যার। আচ্ছা 5 নাম্বার স্যার, দাঁড়ান, বিধি 5 বলবেন। বিধি 5 এর কত, উপবিধি কত? বিধি 5 এর উপবিধি হচ্ছে স্যার 2 স্যার। 2। আচ্ছা, বিধি 3 এর উপবিধি 2 হলো এই যে দেখেন, এটা বিধি 5 না? জি স্যার। বিধি 3 এর উপবিধি 2। বিধি 3 মানে এই যে দেখেন, এই দেখেন করেন, এটা হলো দেখেন বিধি 1। এটা কি বিধি 1, এটা হলো কি বিধি 2। বিধি 2, হ্যাঁ বিধি 3 মানে এই যে বিধি 3। বিধি 3 এর উপবিধি 2 মানে এই 43টা খাতকে বোঝাইছে। এই বিধি 3 এর, এই দেখেন বিধি 3 এর উপবিধি 2।
বুঝতে পারছি স্যার। এই বিধি 3 উপবিধি 2 43টা খাত অত্যাবশ্যক ব্যাপার। আচ্ছা নেক্সট ক্লাসে দরকার হলে আমরা তাহলে এক কাজ করবো, ওইটা তো আবার আলোচনা করতে হবে। তাহলে ওই 6.2 পয়েন্ট শেষ করেই, মানে এই উদাহরণটা শেষ করেই আমরা উৎসগতা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? ওকে স্যার, ওকে ওকে। আচ্ছা আপনাদের আর কার কি কোশ্চেন আছে বলেন। আর আমাদের ওই যে আছে একটা নতুন কোর্স শুরু হবে। আমরা তো আগের কোর্সগুলি চেঞ্জ করছি, যেহেতু আপনারা আসছেন, আপনাদের মাধ্যমে তো 2-1 জন আসতে পারে। যদি কেউ আর কি, আমরা এইভাবে চিন্তা করছি, আমাদের সবগুলি কোর্স একত্রে করে 3টা স্টেজে ভাগ করছি। একটা হলো ফাউন্ডেশন লেভেল, একটা হলো এক্সিকিউটিভ লেভেল, একটা ম্যানেজার লেভেল। এই 3টা কোর্স করলে আপনি কেউ নিজে স্বাধীনভাবে নিজের চেম্বার চালাতে পারবেন বা কোনো কোম্পানি চালাতে, এইভাবে প্ল্যান করে প্রত্যেকটা কন্টেন্ট নতুন করা হয়েছে। তাহলে যদি কেউ আসতে চায় নেক্সট 12 তারিখ থেকে শুরু হবে, জানাই দিন আর কি কাউকে, ঠিক আছে? ফিজিক্যাল এটা? হ্যাঁ এটা ফিজিক্যাল, এবং কোর্স ফি আমরা জাস্ট আপনার খরচটা রাখছি এটার জন্য। ওই যে জাস্ট 8 দিনের কোর্স আপনি বোঝেন তো 1500 টাকা, এবং ব্যাট চালানো দিয়ে দিব। তার মানে বোঝেন এখানে আমাদের শুধু কন্টেন্টের মূল্যটা রাখছি আমরা, ঠিক আছে? এটা ক্লাস হবে শনি রবি মঙ্গল বুধ সন্ধ্যা 7:30 থেকে 9:30 ফিজিক্যাল কোর্স। এবং এটার পরে আমরা এক্সিকিউটিভ লেভেল এভাবে কোর্স সাজাইছি। আর এবার আমরা ট্রেনিংয়ের নাম দেয়, এবার দিচ্ছি থেরাপি, যাতে আমরা এরপরে স্টাডিও করতে পারবেন, ঠিক আছে? মানে এইটাই হবে লাস্ট ট্রেনিং, এরপরে আপনাদের আর ট্রেনিং করা লাগবে না। আর কন্টেন্ট আমরা পেজ থেকে ছাপানোর চেষ্টা করতেছি, ভালো কিছু হবে ইনশাআল্লাহ এবার, ঠিক আছে? কারণ আমাদের 6 বছরের যে ট্রেনিং কন্টেন্ট ওটা ডিলিট করে দিছি, দিয়ে নতুন করে কিছু করতেছি। থেরাপি, আপনার থেরাপি করার তো খুব ইচ্ছা, কিন্তু আমি থাকি চিটাগাং স্যার, এটা কেমনে কি করবো কোন? চিটাগাং আয়োজন করেন, ঠিক আছে? তাহলে ওইটা আপনার খুব ইচ্ছা স্যার, আমার আসলে ওটা খুবই ইচ্ছা যে আমি করার জন্য, কিন্তু আমি কি বলছি, ঢাকায় ছিলাম, আমি আইসিআই তে ছিলাম। হ্যাঁ ওই যে এসিআই থেকে। আপনার চিটাগাং বাসা কোন জায়গায় বলেন? চিটাগাং আমার নাসিরাবাদ স্যার, আমি এখন আগুন খেয়ালে আছি। আমি বলি শুনে, অসুবিধা নেই। যখন আমি ওই চিটাগাঙে বিল অফ এন্ট্রি যে প্রোডাক্ট আনতে যাবো না, নিজের প্রোডাক্ট, তখন আইসা আড্ডা দিব না। আর আমি একটা সিএনএফ লাইসেন্স কিনতেছি, তো ওই দরকার সাপোর্ট দিয়ে, অসুবিধা নেই। না ইনশাল্লাহ দাওয়াত কবুল করলাম। আমার অফিসে এক পিয়ন ছিল, আপনাদের অনেকের চাকা হয়েছে, ও এখন থাইল্যান্ডে আছে, ও দাওয়াত দিয়েছে, আমি থাইল্যান্ড ঘুরে আসছি, বুঝলেন না? ও থাইল্যান্ড চলে গেছে। হ্যাঁ ওই তো থাইল্যান্ড ঘুরে আসছি, ঠিক আছে? এই যে আসলে আল্লাহ রিজিক কার কোন জায়গায় রাখছে বলা যায় না, ঠিক আছে? আচ্ছা তারপরে বলেন আর কার কি কোশ্চেন আছে? বলছে আপনাদের তাহলে শেষ করে দেই কোশ্চেন না থাকলে। ইনশাআল্লাহ কালকে আপনার সাথে দেখা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর 28 কোটি টাকা যার যার কাছে দিয়া দেন, আমি ওই যে 3 কোটি টাকা লাগবে ব্যবসা বাণিজ্য করব, আপনাদের অংশীদার বানাবো, অসুবিধা নেই। আর কাপড়ের দোকান এই জন্য 28 কোটি টাকা দেওয়ার জন্যই আসতেছি কালকে ইনশাআল্লাহ। ওই জন্য তো আমিন জান। আর আরেকবার শুনেন ভাই, আমি ওই যারা আমার সাথে আসতে চান কোনো সমস্যা নাই, আপনি দোকানে বসতেও পারবেন, এত টেনশন করার কিছু নাই। হ্যাঁ আর ছবি তো দিব। শোনেন পৃথিবীতে শুরু করতে হয়, শুরু করলে অনেক সাথী পাবেন। আমি 3 কোটি টাকা ইয়া করছি, 1 কোটি আমার কাছে আছে, যদিও বলা ঠিক না, ট্যাক্সের ব্যাপারটা আছে। হ্যাঁ 2 কোটির মধ্যে 60 লাখ হয়ে গেছে, এর কোনো ব্যাপার না, অসম্ভব কিছুই নাই। 6,000 করছে, বুঝছেন? এত টেনশনই করি না, আমি খালি চিন্তা করি। তাহলে ভালো থাকেন, আর অনেক কথাবার্তা ইয়া নিয়েন না, নেক্সট সোমবার দিন আবার দেখা হবে ইনশাল্লাহ। আর আমি দেখি ক্লাসে পরে এখনই গ্রুপে দিয়ে দিতেছি কন্টেন্টগুলি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।